রান্নাঘরে ঠুসঠাস শব্দে হন্তদন্ত হয়ে ছুটে এলেন রুবেনা শেখ। কে ওখানে? মুখ টিপে ফারাহকে নিয়ে ফ্রিজের দিকে চেপে দাঁড়ালো তাসফিন। চোখাচোখি হচ্ছে জনের। ঠোঁট কা ম রে হাসছে তাসফিন। রাগে ফুঁসছে ফারাহ। টুপোটুপ করে তার গালে চুমু খেয়ে ফেলল তাসফিন। ফারাহ কিছু বলতে গিয়েও পারল না। এই বুঝি রুবেনা শেখ শুনে ফেলল। মিসেস শেখ হুম্মা। চোখ পাকিয়ে তাকালো ফারাহ। নৈশব্দে দুষ্টু হাসে তাসফিন। নিস্তব্ধ এক রজনী। চারিদিকে নিঃশব্দতার ভার, যেন শব্দেরাও ঘুমিয়ে পড়েছে। সেই রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ পুরুষ, ভালোবাসা হারা, একা, তোত্তা। চোখে তার গভীর বিষাদ, হৃদয় অতীতের এক অমোচনীয় ব্যথা। নিহাল একা, একেবারে একা। কারো জন্য অপেক্ষা করে না, তবুও এক অদৃশ্য প্রত্যাশায় চোখ রাখে আকাশের তারাদের দিকে। মাঝে মাঝে তার চোখের কোণে জমে ওঠে জল, হঠাৎই যেন কান্না ফেটে পড়ে নিস্তব্ধতাকে চিরে। তার কান্না কোনো আওয়াজ করে না, তবু রাতের বাতাসে এক ধরনের বিষণ্ণ সুর বাজে, যেন তার একাকিত্ব প্রাকৃতিক নিস্তব্ধতায় মিশে গেছে। নদীর পাড়ে বসে আছে সে, নদীর ঢেউয়ের ম্লান শব্দ যেন তার ব্যথাগুলো আঁচ করতে পারছে। খুব করে রেট টেনে চলেছে সে। সে মোটেও এসব খায় না, অথচ আজ বাধ্য হয়েই খাচ্ছে। শেষবার মুখে নিয়েছিল নূপুরের মনের কথা জানতে পেরে। আর আজকে নিয়েছে নূপুরকে আবারও কিছুটা সময় নিজের সাথে পেয়ে। নিহাল, কি করছিস এগুলো? একের পর এক গারেট খাচ্ছিস। আরিয়ান জানত নিহাল এখানেই থাকবে। কিন্তু এখানে এসে এরকম একটা দৃশ্য দেখবে আশা করেনি। প্লিজ ভাই, বাধা দিস না। পুরো একটি প্যাকেট শেষ করেছে নিহাল। অবাক হয় আরিয়ান। শেষমেশ উপায় না পেয়ে মুখে গুজে রাখা গারেটটা ফেলে দিল অদূরে। পাগল হয়ে গেছিস তুই? কি রে নিহাল, তুই তো এমন নয়। তাহলে কি করে এসব করছিস? সহসা কেঁদে উঠল নিহাল। আমার কষ্ট হচ্ছে রে ভাই। আমার ভালোবাসা পাওয়ার অধিকার ছিল না? এতটা কষ্ট কেন পেলাম আমি? আমি তো খুব ভালোবেসেছি নূপুরকে। আরিয়ান বুঝে উঠতে পারে না কি করে নিহালকে সান্ত্বনা দেবে। তুই চল, এখনই বাড়ি যাবি। নিহালকে জোরপূর্বক দাঁড় করালো। নিহালের এক একটি দীর্ঘশ্বাস বার বলছে, পৃথিবী, তুমি তাকে নিঃশব্দে জানিয়ে দিও। আজও কোনো এক কোণে, এক প্রহরী হৃদয় তাকে আগলে রাখে। এক টুকরো ভালোবাসা, যা উচ্চারিত না হয়েও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিভে যাবে না। তার ব্যাকুল হৃদয় আর্তনাদ করে জানান দেয়। পৃথিবী, যদি পারো, কানে কানে বলে দিও তাকে। কেউ আছে, আজও তার নামে হৃদয়ের মন্দিরে দীপ জ্বালে। যে অনুভব প্রকাশে আসে না, তবু সারা জীবন কেবল তাকেই ঘিরে বাঁচে। নিস্তব্ধ কালো মেঘে ঢাকা রাত। আকাশ জুড়ে ভারী মেঘের চাদর, চাঁদ তারার আলো ঢেকে গেছে গভীর অন্ধকারে। বাতাসে এক ধরনের চাপা নিস্তব্ধতা, যেন প্রকৃতিও নিঃশব্দে শ্বাস নিচ্ছে। দূর কোথাও বাজ পড়ার আবছা আলো অন্ধকার আকাশকে মুহূর্তের জন্য ছিন্নভিন্ন করে দিচ্ছে। তারপর আবার সবকিছু গাঢ় কালোতে মিশে যায়। কেবল মাঝে মধ্যে কোনো কুকুরের ডেকে ওঠা এবং হালকা বাতাসের শো শো শব্দ কানে আসছে। পাতলা জামাটা খানিকটা সরে গেছে ফারার। তাসফিন এক পাশে উপুর হয়ে শুয়ে আছে। ফারাহ বরাবরই এলোমেলো ভাবে ঘুমায়, আজকেও তাই। বিছানার এক কোণে শুয়ে আছে সে। জানালা দিয়ে হিমশীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে তাকে। কোমরে কারো হাতের স্পর্শ পেয়ে ধরফরিয়ে উঠে বসল ফারাহ। ফারাহ ধরফরিয়ে উঠে বসতেই চারদিকের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে আসে। বুকের ভেতর ছন্দপতন, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। জানালার পর্দা হালকা নড়ছে, যেন অদৃশ্য কেউ সেখানে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে, গভীর, অথচ নীরব দৃষ্টিতে। মনে হচ্ছে, এই নিস্তব্ধতা কেবল রাতের নয়, এই অন্ধকারে কেউ আছে, যে নিঃশ্বাস ফেলছে তার খুব কাছাকাছি, যার দৃষ্টির ভার সে স্পষ্ট টের পাচ্ছে নিজের ত্বকে। অস্থির হাতে পাশের চাদর টেনে নেয় সে, পাতলা জামাটা বুক বরাবর ঠিক করে টেনে তোলে। নিজেকে জড়িয়ে ফেলে দ্বিগুণ করে, যেন স্পর্শ নয়, দৃষ্টিও যেন ভেদ না করতে পারে তার শরীর। চোখ দুটো ছায়ার দিকে ছুটে বেড়ায়, কিন্তু অন্ধকার কেবল রহস্য ছড়ায়, ব্যাখ্যা দেয় না কিছুই। তার ভেতরটা কেঁপে ওঠে, কি নিছক কল্পনা, নাকি কোনো গভীর চোখ সত্যিই তাকে গিলে নিচ্ছে অন্ধকারের আড়ালে? এক মুহূর্তে ফারাহ যেন নিজের শরীর থেকে পালাতে চায়। নিজেকে আড়াল করতে চায় নিজের মধ্যেই। যেন সমস্ত আলো নিভে গেলে, একটি চোখও তাকে আর চিনতে না পারে। ফারার শীতল কাঁপতে থাকা আঙুলগুলো ধীরে তাসফিনের বাহুতে গিয়ে থামে। কণ্ঠটা প্রায় নিঃশব্দ, কিন্তু আবেগে ভেজা। লেফটেন্যান্ট সাহেব, আমি কেমন অস্থির লাগছে, একটু জড়িয়ে ধরবে? ঘুমভাঙা চোখে তাসফিন তাকায়, কিছুটা অবাক। ফারার কণ্ঠে এমন কম্পন সে খুব কমই শুনেছে, যেন নিঃশব্দ কোনো কান্না লুকিয়ে আছে ওই টি শব্দের মধ্যে। তাসফিন উঠে বসে। তার চোখে ঘুম নেই, এখন সেখানে সূক্ষ্ম দৃষ্টি।
ফারাহ ভয়ে ভয়ে হাত উঁচিয়ে দেখালো। জানালার বাইরে একবার তাকায়, মেঘের ঘন চাদর আরো কালো হয়েছে। বাতাসে আজকের রাতটা যেন সত্যিই অস্বাভাবিক ভারী। পা টিপে টিপে সে বিছানা ছেড়ে জানালার কাছে যায়। পর্দা সরিয়ে বাইরের অন্ধকারে একবার চোখ বুলায়। আবার ঘরের কোণাগুলোও দেখে ফেলে একবার। চারিদিকে যেন সব ঠিকই আছে, তবু কিছু একটা অদৃশ্য ভাব তার মনে খানিক চেপে বসে। ফিরে এসে ফারার মুখের দিকে চেয়ে গলাটা কোমল করে বলে, কিছু নেই, আমি দেখলাম সব ঠিক আছে। তবে এই রাত, হ্যাঁ, আজকের রাতটা একটু বেশিই নিঃশব্দ। চলো, তুমি শুধু চোখ বন্ধ করে থেকো, আমি আছি তোমার পাশে। তাসফিন ধীরে ফারাহকে নিজের বুকে জড়িয়ে নেয়। ফারার মাথাটা গিয়ে ঠেকে তার বুকে, সেই বুক যার শব্দে সে শান্তি খোঁজে, ঠিক যেন কোনো পুরনো লুকিয়ে রাখা অনুভূতি। তাসফিনের বাহুর জড়িয়ে ধরা উষ্ণতায় ধীরে ধীরে নরম হয়ে আসে ফারাহ। তার বুকের ধুকপুক শব্দে ফারার বুকের কাঁপুনি মিলিয়ে যায়, যেন এই হৃদস্পন্দন দুটো বহুদিন ধরেই একে অপরকে খুঁজছিল, নিঃশব্দে, নিঃস্বরে। ফারাহ চোখ বন্ধ করে থাকে, তবু বুঝতে পারে তাসফিন জেগে আছে। তার নিঃশ্বাসের ভার, বুকের উষ্ণতা, হাতের আলতো চাপ সব যেন ফারাহকে আশ্বস্ত করতে চায় নিঃশব্দ ভাষায়। রাতটা গাঢ় থেকে গাঢ়তর হয়, বাইরে দূরে কোথাও শেয়াল ডাকছে, হাওয়ায় পাতার কাঁপন। সকালটা ধীরে ধীরে নামে। জানালার ফাঁক গলে ম্লান আলো ঘরে ঢোকে, যেন নিঃশব্দে রাতের সমস্ত গোপনতা উন্মোচন করতে এসেছে। ফারাহ প্রথমে চোখ মেলে একটু ঘুম জড়ানো দৃষ্টিতে তাকায় চারপাশে। তাসফিনের বুকের ওপরে মাথা রাখা, তার বাহুর নরম বন্ধনে নিজেকে আগলে রাখা সেই অবস্থানটা হঠাৎ যেন বাস্তব বলে বিশ্বাস হতে চায় না তার। তার মনে পড়ে রাতের প্রতিটি মুহূর্ত, কাঁপতে থাকা কণ্ঠ, আশ্রয় চাওয়া বুক, আর সেই এক টুকরো নিঃশব্দ চুমু যেটা ওর কপালে পড়েছিল নিঃসন্দেহে, নিঃশর্তে। হঠাৎ লজ্জায় গালটায় তো জমে ওঠে ফারার। সে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে চায়। কিন্তু তাসফিনের বাহুটা যেন একটুখানি শক্ত হয়ে আসে। মনে করিয়ে দেয় সে এখনো ঠিক পাশেই আছে। ফারাহ চোখ নামিয়ে ফেলে, চুপচাপ। জানালার বাইরের আলোয় তার মুখে একরকম নরম আলো পড়ে, যেটা লজ্জা আর অনুভবে গলে গিয়ে তাকে আরো মায়াবী করে তোলে। তাসফিন তখনও ঘুমের ভান করে, কিন্তু তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকে এক চিলতে স্মিত হাসি, যেটা কেবল সেই পুরুষ জানে, যে কারো লজ্জার ভাষাও পড়ে ফেলতে পারে নিঃশব্দে। খাওয়া দাওয়া শেষে ঝুমুর অপেক্ষা করছে তাসফিনের সাথে কথা বলতে। নবীন তাকে ইগনোর করছে ইদানিং, রাগে ফুঁসছে ঝুমুর। এত সাহস হয় কি করে তার সাথে এমন করে? তাসফিন রেডি হয়ে নিচে এলো, আপাতত বাইরে যাবে, তবে কিছুক্ষণের জন্য। এরপরেই ফিরে আসতে হবে তাকে। ফারাহকে নিয়ে বের হবে। সবটাই রুবেনা শেখ এবং রিজওয়ান শেখের কারসাজি। তারা চান ফারাহকে নিয়ে তাসফিন হানিমুনে যাক। দেশের বাইরে যাওয়ার কথা বলেছিল, কিন্তু তা এখন সম্ভব নয়। তাসফিন কিছু দিন পরেই রওনা দেবে নৌঘাটিতে। তার ছুটি শেষ হয়ে এসেছে প্রায়। একমাত্র ফারার জন্য সে উপর মহলে ছুটির আর্জি করেছিল। ড্রয়িং রুমে আসতেই ঝুমুর থামিয়ে দিল তাসফিনকে। ভাইয়া শোনো। হাত ঘড়িটা ঠিক করতে করতে তাকালো তাসফিন, শিথিল কণ্ঠে শুধোয়। কিছু বলবি? আসলে ভাইয়া, আমার তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। তাসফিন আরও একবার টাইমটা দেখে বলল। আচ্ছা বল। তুমি বসো না প্লিজ, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনো। তাসফিন বরাবরের ভাই বোনেদের কথা মন দিয়ে শুনে। এবারেও তাই। কিছুটা স্থির হয়ে বসল সোফায়, ঝুমুর নিজেও একপাশে বসে। এবার বল, কি হয়েছে? কলেজে কোনো সমস্যা, নাকি কেউ বিরক্ত করছে? পড়াশোনার চাপ? ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতে চান? ঝুমুর অস্থির কণ্ঠে বলে উঠে। না না ভাইয়া, ওসব কিছু না। আসলে আমি অন্য কিছু বলতে চাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বল, কি বলতে চাইছিস? ভাইয়া, আসলে নবীন আমাকে ভুল বুঝছে। ভ্রু কুঁচকে এলো তাসফিনের। সহসা প্রশ্ন করে বসে। মানে? ঝুমুর সেদিন রাতের তেলাপোকা জামার ভেতরে ঢুকে যাওয়ার বিষয়টি বলল, এবং এটাও বলল নবীন তাকে বাঁচিয়েছে। কিন্তু পরেই নিজেকে অপরাধী ভেবে চলেছে। নিজেকে নিজেই দোষ দিচ্ছে একের পর এক। সেই থেকে ঝুমুরকে ইগনোর করে চলেছে। সবটাই শুনল তাসফিন, লম্বা নিঃশ্বাস ফেলে বলল। চিন্তা নেই, আমি কথা বলবো নবীনের সাথে। এমনিতেও নবীন ছেলেটা বড্ড ভালো। আসলে আহমেদ পরিবারের প্রতিটা সদস্য চমৎকার ভালো মনের মানুষ। এনিওয়ে তুই চিন্তা করিস না, আমি ওর সাথে কথা বলবো। ঝুমুর এতক্ষণে খানিকটা স্বস্তি পেল। তাসফিন যখন বলেছে কথা বলবে, তাহলে আর চিন্তা নেই। ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি কথা বলো। তাসফিন উঠে গেল, বড্ড দেরি হয়ে গেছে। এখন যেতে হবে। না গেলেও নয়। আহমেদ পরিবারের কথায় আরিফা আহমেদের কথা মনে পড়ছে তার। মানুষটা রুবেনা শেখের মতো। মামা গন্ধ মিশে আছে ওনার মাঝে।
অনেক দিন কথা হয়নি, এবারে কথা বলা প্রয়োজন। হ্যালো আম্মু, ডাকবে না আম্মু বলে। বেয়াদব ছেলে একটা বার কল করে খোঁজ নেয় না। আরিফা আহমেদের রাগান্বিত কণ্ঠস্বর শুনে ফিক করে হেসে উঠল তাসফিন। আহা মিসেস আহমেদ, আপনি তো পুরো রাগে ফুলে আছেন। তেতে উঠেন আরিফা আহমেদ। এই নাকি তার মেয়ের জামাই? কিসের জন্য ফোন দিয়েছ শুনি? গাড়ি ড্রাইভ করতে করতে বলে উঠে তাসফিন। আচ্ছা আম্মু, আব্বুর শরীরে কি বেশি রাগ, নাকি আপনার শরীরে বেশি রাগ? হৃদয় কুঞ্চিত করে তাকালো আরিফা আহমেদ। মানে, আমি শিওর হয়ে বলতে পারি আমার শ্বশুর মশাই নিতান্তই ঠান্ডা মানুষ, একদম আমার মতো। না হলে আপনারা মেয়ের যা রাগ কি বলবো। নাকের ডগা ফুলে উঠে আরিফা আহমেদের। তাই নাকি? তাহলে আমার মেয়ে ফেরত দিয়ে যাও। আতকে উঠে তাসফিন। ওটি হচ্ছে না মিসেস আহমেদ। মিসেস শেখ যে আমার প্রাণ, তাকে ছাড়া রেই যাব। খেপে গেলেন আরিফা আহমেদ। চুপ করো বেয়াদব, কি সব আজেবাজে কথা। আমাদের রাগ যখন হয় না, তাহলে দরকার কি রেখে? মিসেস আহমেদ এত রাগ করেন কেন বলেন তো? উদ্ধৃতি চিহ্ন। ওরে বেটা, আমার সাথে ফাজলামি হচ্ছে? গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। শাশুড়ি তার মনের মতো, তার দ্বিতীয় মা। খুব নরম কণ্ঠে ডেকে উঠে। আম্মু, কি? আপনাকে মায়ের মতো ভালোবাসি, মিস করছি। ঠোঁট বাঁকিয়ে হাসলেন আরিফা আহমেদ। এমন একটা ছেলে পেয়েছেন তিনি, আর কি লাগে? ব্যাস, ছেলে না থাকার আফসোস মিটে গেছে তার। কলেজের ক্যাম্পাসে আছে ফারাহ। ক্লাস শেষ হয়েছে সবে, তবে এখনো আরেকটি ক্লাস বাকি তার। বোনের টুং শব্দ হতেই রিসিভ করল তা। হ্যালো, মিসেস শেখ কোথায় আছেন? মিসেস শেখ শেখ ডাকাটা ভীষণ ভালো লাগে ফারার নিকটে। মুচকি হেসে ফেলল ফারাহ। কলেজে আছি। ওহ, তাহলে আমি আসছি আপনাকে রিসিভ করতে। চোখ দুটো চকচক করে উঠল ফারার। প্রশ্নবিদ্ধ কণ্ঠে শুধোয়। কোথায় আছেন এখন? আপনার বুকে। লজ্জায় কান গরম হয়ে আসছে ফারার। কি ঠোটকাটা দুষ্টু লোক। টুপটুপ বৃষ্টি ঝরে পড়ছে, অবশেষে দেখা মিলল বর্ষা মৌসুম। ঘটা করে বৃষ্টিকে আমন্ত্রণ জানাতে হয়নি। বিনা আমন্ত্রণে সাড়া দিয়েছে তিনি। টুপটুপ করে ঝরে পড়ছে পৃথিবীর পৃষ্ঠে। গাছের পাতাগুলো ধুয়ে পানি ঝরছে। গাড়ি এগিয়ে চলেছে তাদের, দূরে কোথাও ঘুরতে যাচ্ছে ফারাহ এবং তাসফিন। ফারাহ কতবার জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছে, অথচ তাসফিন বলেনি। বারংবার একই উত্তর দিয়েছে সারপ্রাইজ। গাড়ির জানালা দিয়ে হালকা কুয়াশা ঢুকে পড়ছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন স্নান সেরে হাসছে। দূরে পাহাড়ের কোল ঘেঁষে দেখা যাচ্ছে ধোয়া ওঠা চা বাগান। হঠাৎই তাসফিন গাড়ি থামালো। ফারার চোখ বিস্ময় বড় হয়ে উঠল। প্রকৃতির কোলে এক নির্জন কটেজ, ছায়াঘেরা বাগান আর পেছনে ছুটে চলা এক পাহাড়ি ঝর্ণা। তাসফিন বলল, এই জায়গাটা শুধু আমাদের জন্য, বৃষ্টির সঙ্গে সঙ্গে হৃদয়ের কথাগুলো বলার জন্য। ফারাহ চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে এগিয়ে এসে বলল, এইটা সারপ্রাইজ? ওয়াও! গাড়ির চাকা যেন ধীরে ধীরে মিশে যাচ্ছে সবুজের সমুদ্রে। চারপাশে শুধু সবুজ আর সবুজ, চোখ যতদূর যায়, চা গাছের সারি। সিলেটের পাহাড়ি রাস্তা ধরে এগোতেই যেন প্রকৃতি নিজেই স্বাগত জানায় তাদের। বাতাসে ভেসে আসে সদ্য ধোয়া পাতার সুবাস, সেই সঙ্গে দূরের পাখির ডাক, ঝিরি ঝিরি বৃষ্টির ছোঁয়া, আর এক অদ্ভুত শান্তি। তাসফিন গাড়ি থামায় লালচা মাটির পথের এক প্রান্তে, সামনে দাঁড়িয়ে এক অপরূপ রিসোর্ট, পাহাড় ঘেরা, কাঠ আর কাচের মিশেলে তৈরি এক টুকরো স্বপ্ন। নাম, চা পাহাড় নীল। ফারাহ অবাক চোখে তাকিয়ে থাকে ছাদে বৃষ্টির টুপুর টাপুর, সামনের বারান্দা থেকে দেখা যায় চা বাগানের ঢেউ খেলানো গতি, আর পেছনে পাহাড়ি ঝর্ণার মৃদু কলকল ধ্বনি। রিসোর্টের ঘরে ঢুকতেই কাঠের ঘ্রাণে মিশে যায় এক ধরনের উষ্ণতা। জানালার পাশে রাখা টেবিলে দুটি কাপ রং চা আর আদা লেবুর গন্ধে মাখানো। ফারাহ জানালা খুলে দাঁড়ায়, আর বলে, আপনি ঠিক বলেছিলে, এটা শুধু আমাদের জন্য। তাসফিন কাছে এসে তার কাঁধে একটা চাদর তুলে দিয়ে বলল, চা বাগানের বৃষ্টি, পাহাড়ের হাওয়া আর তুমি, এই তিনটেই আমার প্রিয়। ঘরজোড়া নিস্তব্ধতায়, বৃষ্টির সুর যেন একমাত্র সঙ্গীত হয়ে বাজছে। আলগোছে এসে ফারাহকে পিছন থেকে ধরে তাসফিন। এই প্রথম তার ভেতরে অন্য কিছু অনুভব করছে। খুব করে মন চাচ্ছে প্রিয়তমাকে ছুঁয়ে দিতে, আদরে আদরে ভরিয়ে দিতে। সুখ, ঠোঁটের খুব কাছে গলার স্বর নামিয়ে ফিসফিস করে বলে, আজ রাতটা শুধুই আমাদের, ফারাহ। পৃথিবী থেমে থাকুক, সময়ও ভুলে যাক হাঁটতে। ফারার বুকের স্পন্দন যেন ছুঁয়ে যায় তাসফিনের হৃদয়ের তলে। বৃষ্টি যেমন নিঃশব্দে ভিজিয়ে দেয় পৃথিবীকে, আমি তেমনি তোমাকে ভালোবাসতে চাই। প্রেমের বাক্যগুলো হৃদয়ে গেঁথে যাচ্ছে ফারার। কাঁপছে থরথর করে। কি লজ্জা! এক মুহূর্ত চুপ থেকে সে ফারার কানে ফিসফিস করে ওঠে,
এই রাতে আমরা কোনো কথা বলবো না, শুধু চোখে চোখ রেখে লিখব এক প্রেমের চিঠি, যা পড়বে শুধু চাঁদ আর বৃষ্টি। হেসে ফেলল ফারাহ, কোমরে দুষ্টু হাতের ছোঁয়া পেয়ে সুরসুরি লাগছে তার। কাতুকুতু লাগছে। দুষ্টু হাসিটা অধর কোণে টেনে নেয় তাসফিন। আরও শক্ত করে জড়িয়ে নেয় বুকের ভেতর। তাই, নিজের দিকে ফিরিয়ে আলতো করে কপালে উষ্ণ ছোঁয়া এঁকে দেয় তাসফিন। শান্ত কণ্ঠে আদেশের সুরে বলল, চট করে ফ্রেশ হয়ে এসো। ফারাহ অপেক্ষা করে না, ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই দেখতে পেল বিছানায় কাত হয়ে শুয়ে আছে তাসফিন। বুকের ভেতর ধুক ধুক করে উঠল তার। ঠোঁটের কোণে মুচকি হাসি। রাতের কথা ভাবতেই শরীর হিম হয়ে আসছে তার। এই লোকটা যে এক চুলও ছাড় দেবে না, সে তো তা ভালো মতোই জানে। ধীর পায়ে এগিয়ে গিয়ে নিজের ভেজা চুলে ভিজিয়ে দিল তাসফিনকে। ধরফরিয়ে উঠে বসল তাসফিন। তাকে এরকম অবস্থায় দেখে খিলখিলিয়ে হেসে উঠল ফারাহ। এটা কি ছিল মজা? আপনি যেভাবে আমার সাথে মজা করেন তেমন ভাবেই। হৃদয় কুঞ্চিত করে তাকালো তাসফিন। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। তাকে দাঁড়াতে দেখে শুকনো ঢোক গিলে ফারাহ। আপ তুমি কন বাঁচাইগা ফারাহ বেইবি? উপস, ভুল হিন্দি। তবে রে, ফারাহ কে আর পায় কে? এক দৌড়ে রুমের বাইরে সে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। স্নেহা আর নবীন চলে এসেছে আজ। আরিফা আহমেদ রান্না করছেন। স্নেহার মুখ থেকে শুনেছে ফারাহ ওখানে বেশ ভালো আছে। মনে মনে খানিকটা স্বস্তি পেলেন তিনি। যাক, তার মেয়েটা শ্বশুর বাড়িতে ভালো। তবে মনটা খচখচ করছে একটি বার কথা বলার জন্য। সাজ্জাদুল আহমেদ ঘুমাচ্ছেন। ডাক্তার দেখিয়ে আনা হয়েছে ওনাকে। দুদিন ধরে খুব অসুস্থ উনি। জয়নাল আহমেদ কয়দিন টানা কাজ করে চলেছেন। তবে নবীন ফিরে আসাতে ভেবেছেন দুদিন বিশ্রাম নেবেন। ভেতরে ভেতরে ভীষণ চাপা একটা অনুভূতি কাজ করছে নবীনের। আসার আগে তাসফিনের সাথে তার কথা হয়েছে। লোকটা বড্ড ভালো। তাই তো কি সুন্দর ঝুমুর আর তার সেদিনের অপ্রত্যাশিত ঘটনাটা সমাধান করে দিল। ঝুমুর আসার সময় বলেছিল গিয়ে ফোন করতে। ভীষণ বাজে অনুভূতি হচ্ছে নবীনের। আচ্ছা, এই রাতবিরেতে কল করবে কি? ফোন হাতে নিয়ে এদিক সেদিকে করছে নবীন। আকস্মিক টুং শব্দ করে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নূপুরের নাম দেখেই থম মেরে গেল নবীন। ফোনটা রিসিভ করার পূর্বেই কেটে গেল। ফের ফোন বেজে উঠতেই রিসিভ করে নেয় নবীন। তাড়াহুড়ো করে বলল, সরি সরি, ধরার আগেই কেটে গেল। হেসে ফেলল ঝুমুর। দুষ্টু হেসে বলল, আস্তে আস্তে, সমস্যা নেই। এত সরি বলার কি আছে নবীন? বাই দা ওয়ে, আপনি হঠাৎ করেই এমন সাদাসিধে হলেন কিভাবে? নিজের কথা ভেবে অবাক হলো নবীন। সত্যি তো, সে এমন হলো কি করে? ঝুমুর কিছু বললেই অস্থির লাগে তার। না মানে, উহু উহু, কিছু অন্য কিছুর গন্ধ পাচ্ছি। লজ্জায় হাঁসফাঁস লাগছে বুঝি? থমকে যায় নবীন। আরে না, আরে হ্যাঁ। দুজনেই হেসে উঠল। আকস্মাৎ ঝুমুর নবীনকে অবাক করে দিয়ে বলল, মিস ইউ। হৃদয় স্পন্দন থমকে গেল নবীনের। সে কি শুনছে? ঝুমুর তাকে মিস করছে? পড়াশোনায় ডুবে থাকা মেয়েটি তার মতো নিছকই সামান্য একটা মানুষকে মিস করছে? আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। নৌঘাটিতে বেশ কিছু দিন হলো সৌহার্দ্য ফিরেছে। তবে তার হাবভাব খুব একটা ভালো নয়। এটা লক্ষ্য করছে লেফটেন্যান্ট নাইম ইসলাম। তাসফিন হঠাৎ করেই বলছে সৌহার্দ্য উপর কড়া নজর রাখতে। নৌঘাটির আকাশ আজ শান্ত, বাতাসে লবণের গন্ধ। কয়েকদিন যাবৎ এখানে এক ধরনের নিঃশব্দ টানাপোড়েন চলছে, যেন কোনো অদৃশ্য ছায়া ঘাটির বুক জুড়ে হেঁটে বেড়াচ্ছে। ঘাটির এক কোণে দাঁড়িয়ে অস্থির কণ্ঠে কারো সঙ্গে ফোনে কথা বলছে। তার কণ্ঠে এমন এক সুর, যেন কোন অদৃশ্য কারো সঙ্গে লুকোচুরি চলছে। চোখ বারবার চারদিকে ঘোরে, কপালের রেখা ক্রমশ ঘনীভূত হয়। লেফটেন্যান্ট নাইম ইসলাম দূর থেকে সবই লক্ষ্য করছেন। সামান্য ভ্রুকুটি, চাহনিতে সন্দেহ। কিছুদিন ধরেই তার চোখে পড়ছে সৌহার্দ্যের আচরণে এক ধরনের গা ছমছমে অস্বাভাবিকতা। এক সময়ের প্রাণবন্ত এই যুবক যেন কিছু লুকোচ্ছে, যেন নিজেকে আড়াল করার এক নিঃশব্দ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাসফিনের নির্দেশনাও হঠাৎই এসেছিল। সৌহার্দ্যর উপর কড়া নজর রাখো, নাইম। তার গতিবিধি স্বাভাবিক নয়। আজ, সেই নির্দেশের গন্ধ যেন বাস্তব হয়ে ধরা দিল। নাইম কান পেতে শুনলেন ফোনালাপের কিছু টুকরো। না, ওরা কিছু বুঝতে পারেনি এখনো, কিন্তু আর বেশি সময় নেই, সাবধানে থাকতে হবে। শব্দগুলো হাওয়ায় ভেসে আসে, কিন্তু তাদের ভার যেন পাথরের মতো ভারী। নাইমের চোখ আরও শানিত হয়, তার অভিজ্ঞ মন বলছে এখানে কিছু একটা গভীর রহস্য লুকিয়ে আছে। রাতের নৌঘাটি যেন নিস্তব্ধতা গিলে ফেলেছে।
গা ছমছমে নীরবতা চারপাশে। দূর থেকে বাতিঘরের আলো একবার জ্বলে, একবার নিভে। আর ঠিক তখনই সৌহার্দ্য এখনো ঘাটির দক্ষিণ পাশের নির্জন এক কোণে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। কণ্ঠস্বর তার আগের চেয়েও অস্থির। হ্যাঁ, সব ঠিক আছে। দুদিনের মধ্যে মাল পৌঁছে যাবে। এবারেও কেউ টের পাবে না। এই মাল শব্দটা নাইমের বুকের ভেতর একটা ধাক্কা দেয়। মাল? কিসের মাল? নাইম একটু আগেই ঘাটির ছায়ার মধ্যে ঢুকে পড়েছিল। সৌহার্দ্যর আচরণে সন্দেহ আরও তীব্র হওয়ায় সে চুপচাপ তার দিকে নজর রাখছিল। কিন্তু এই কথাটা শুনেই তার চোখে মুখে চিন্তার ছায়া স্পষ্ট হয়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই পাশের শুকনো পাতার উপর কারো পা পড়ে এক ঝটকা শব্দ হো খচখচ। সৌহার্দ্য তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ায়, চোখ ছুটে যায় চারপাশে। কণ্ঠস্বর আচমকা থেমে যায় ফোনে। গলার স্বর নিচু করে প্রশ্ন ছড়ে। কে? কেউ আছে? সে দ্রুত কয়েক পা এগিয়ে আসে, চোখে তীক্ষ্ণ সন্দেহ, চোখের পাতা যেন কম্পিত। বুকের ভেতর ছুটে চলে উঠতে জানার ঢেউ। কেউ শুনে ফেলল না তো? নিজেকেই যেন প্রশ্ন করে ফেলে ফিসফিসিয়ে। অন্যদিকে নাইম ততক্ষণে নিঃশব্দে ছায়ার ভেতরে মিলিয়ে গেছে। তার নিঃশ্বাস চাপা, চোখ স্থির। আজকের এই আলাপ হয়তো একটি গভীর রোজ অন্ত্রের মুখ খুলে দিল, যার আড়ালে লুকিয়ে আছে রাষ্ট্রবিরোধী কোনো কৌশল অথবা বিশ্বাসঘাতক তা। ঘন অন্ধকারে ঢেকে গেছে ঘাটি। একটা অদ্ভুত ভারী নিস্তব্ধতা যেন পুরো নৌঘাটিকে গ্রাস করেছে। সৌহার্দ্যের কথাগুলো বারবার কানে বাজছে, দুদিনের মধ্যে মাল পৌঁছে যাবে কথাটি। নাইম ইসলাম আর এক মুহূর্ত দেরি না করে চুপচাপ সরে গেল, বুকের ভেতর পাথরচাপা চিন্তা নিয়ে নিজের কেবিনে ফিরে এলো। দরজা বন্ধ করেই গভীর শ্বাস নিয়ে চেয়ারে বসল। তার চোখে তখন তীব্র সংকল্প, এই তথ্য কেউ জানুক আর না জানুক, তাসফিন শেখ জানবেই। পকেট থেকে মোবাইলটা বের করল সে। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে একরকম সংকল্প নিয়ে নাম খুঁজে বের করল এলটি। কমান্ডার তাসফিন শেখ নামটি, কল দিল। তাসফিন এখন চা বাগানের মাঝখানে এক রিসোর্টে। পাহাড়ের বুক চিরে বিস্তৃত সবুজের ঢেউ যেন মনটাকে ছুঁয়ে যায়। চারদিকে শুধু পাখির ডাক আর পাতার মৃদু মর্মর। হাতে ধরা চায়ের কাপ, চোখে প্রশান্তির ছায়া। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম দেখে ভ্রু কুঁচকে যায় তাসফিনের, নাইম ইসলাম। এই সময় নাইমের কল? কিছু তো একটা হয়েছে। হ্যালো, নাইম, এমন সময় ফোন করছো কেন? কণ্ঠে উদ্বেগের ছায়া। নাইম দেরি না করে সরাসরি বলে উঠল। স্যার, আপনার সন্দেহ একদম ঠিক ছিল। আমি আজ সৌহার্দ্যকে একটা ফোনালাপ করতে শুনেছি, অনেকটা দূরে দাঁড়িয়ে কারো সাথে খুব গোপনে কথা বলছিল। সে বলেছে দুদিনের মধ্যে মাল পৌঁছে যাবে। ব্যাপারটা আমার কাছে ভীষণ সন্দেহজনক লেগেছে। তাসফিন এক লম্বা নিঃশ্বাস ফেললেন। চোখ থেকে যেন পুরো বাগানের দৃশ্য মিলিয়ে গেল। মাল মানে ঠিক কি, সেটা বলল? না স্যার, তেমন কিছু বলল না, কিন্তু পুরো আচরণটাই রহস্যময়। আর শেষ মুহূর্তে সে চারপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করছিল কেউ কিছু শুনেছে কিনা। আমি সাথে সাথে সরে যাই। তাসফিন এবার আর চা নয়, হাতের মুঠো শক্ত করে ফেললেন। ভালো কাজ করেছ নাইম। তোমার কাজ এখন থেকে ওকে ছায়ার মতো অনুসরণ করা। কোনো কিছুই যেন চোখ এড়িয়ে না যায়। আর হ্যাঁ, তোমাকে এখন সম্পূর্ণভাবে সবটা নির্ভর করছে। বুঝেছ? আজ্ঞে স্যার, বুঝেছি। কলটা কেটে গেলে রিসোর্টের শান্ত পরিবেশ যেন কেমন থমকে দাঁড়ালো তাসফিন। সে যা ভাবছে তা নয় তো? বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে কেমন। প্রকৃতি আজ শান্ত, অভিমান ভুলে যেন স্নিগ্ধতায় মোড়ানো। মাঝে মাঝে ছাদের ওপর দু এক ফোঁটা বৃষ্টির টুপটাপ শব্দ করে মাটি ছুঁয়ে যায়। ফারাহ ধীরে ধীরে ধোয়া ওঠা এক কাপ চা হাতে নিয়ে ব্যালকনির দিকে এগোয়। ওড়নার এক কোণা উড়ে গিয়ে কপালের সামনে এসে পড়ে। সে আলতো করে সেটা সরিয়ে দেয়, আর চায়ের কাপের কাছে জমে ওঠা বাষ্পে নিজের প্রতিচ্ছবি ম্লান হয়ে যায়। চোখ তুলে দেখে দূরের সবুজ গাছগুলো ঝিরিঝিরি বাতাসে দুলছে। হঠাৎ কোমরের কাছে এক কোমল, উষ্ণ স্পর্শ। ফারাহ কেঁপে ওঠে একটু। চায়ের কাপটা প্রায় হাতে থেমে যায়। আর সেই স্পর্শের মধ্যে যে অনুভব তা চেনা, তা প্রিয়। তাসফিন শেখ, তার পরম পুরুষ। তাসফিন পিছন থেকে ফারাহকে জড়িয়ে ধরে, চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলে। বৃষ্টি নামছে আর তুমিও ঠিক বৃষ্টির মতোই, নিঃশব্দে এসে হৃদয় ভিজিয়ে দিলে। ফারাহ মনে পড়ে যায় তাসফিনের সাথে তার প্রথম সাক্ষাতেই দিনটি। সেদিন তো বৃষ্টি ছিল, চুপিসারে নেভি অফিসারদের দেখতে গিয়ে ধরা পড়ে তাসফিনের হাতে। লজ্জায় আর্স্ট হলো তার মুখাবয়ব। তাসফিনের স্পর্শ একটু একটু করে গভীর হয়। তার হাতের উষ্ণতা যেন ব্যালকনির ঠান্ডা হাওয়াকেও পেছনে ফেলে দেয়। ফারাহ ধীরে ধীরে চায়ের কাপটা পাশের টেবিলে রাখে। তাসফিন তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, এই সন্ধ্যা শুধু আমাদের আসঙ্গ রাত্রির আহ্বানে নিজেকে তুলে দাও আমার কাছে সুখ।
সুখ তাসফিনের ভালোবাসার নাম, শুধু সেই তাকে এই নামে ডাকে। এই নামে ডাকলেই যেন ফারার সমস্ত সত্তা গলে যায়। আলতো করে পাজা কোলে তুলে নেয় ফারাহকে। সে লাজুক হেসে বলে, আপনি তো আস্ত নির্লজ্জ, এভাবে কোলে নিতে লজ্জা করে না? চোখ টিপে তাসফিন, দুষ্টু হাসি খেলা করছে তার অধর কোণে। তাসফিন মৃদু হেসে ফিসফিস করে, তোমার ওজন তো প্রেমেই হালকা হয়ে যায় আমার কাছে। আর লজ্জা সেটা তো আমার কোনো কালেই ছিল না মিসেস শেখ। চোখ টিপে তাসফিন, হৃদয় কুঞ্চিত করে তাকালো ফারাহ। বেডরুমের জানালায় তখনও বৃষ্টির শব্দ, বাতাসে কুয়াশার গন্ধ। ঘরের মৃদু আলোয় ফারার চুল ছড়িয়ে পড়ে তাসফিনের বাহুতে। ধীরে ধীরে সে যেন ফারার প্রতিটা শ্বাসে, প্রতিটা স্পর্শে তার প্রেমের পূর্ণতায় পৌঁছাতে চায়। খুব ধীরে, গভীর আবেগে ফারাহকে নিজের কাছে টেনে নেয়, তার অস্থিরতা ছুঁয়ে দেয় ভালোবাসার স্থিরতায়। কানের পিঠের চুলগুলো আলতো হাতে গুজে দিল। ব্যস্ত হাতে খুলে ফেলল অলংকারগুলো। ওড়নাটা ছুঁড়ে ফেলে অদূরে। লজ্জায় হাঁসফাঁস করছে ফারাহ। আকস্মাৎ চেঁচিয়ে উঠল, আমার কাছে আসবেন না কমান্ডার। পিছলে হাসে তাসফিন, তাকে আরেক দফা চমকে দিয়ে ফারাহ বলে উঠে, আমার কাছে এভাবে আসলে কিন্তু আম্মুর কাছে বিচার দেব। এবারে তাসফিন প্রত্যুত্তরে বলল, উফ যান একটুখানি আসি, কাউকে বলতে নেই। নিম্নাষ্ট কাম রে হাসল ফারাহ, ফের বলে উঠে, আমি না ছোট মানুষ, ছোট মানুষের সামনে এসব করতে নেই। তাসফিন কম যায় না, ফারাহকে বিপাকে ফেলতে বলল, সমস্যা কি আমি আছি না বড়? আমার বাচ্চা বউটাকে পেলে পোষে বড় করে দেব, ছোট্ট বাচ্চাটাকে। চিকন নাকের ডগা ফুলে উঠে ফারার। তেতে উঠল সে, একদম আমাকে ছুবেন না, আমি কিন্তু পবিত্র। আমাকে ছুলে আমার স্বামী আপনাকে লি করে দেবে। ফিচলে হেসে উঠল তাসফিন, তার হাসিতে নিজেও হেসে ফেলল ফারাহ। রাত গভীর হচ্ছে ধীরে ধীরে। নিঃশ্বাসের ঘনত্ব বেড়ে চলেছে সেই সাথে। ঘড়ির টিকটিক শব্দ এবং ঘন নিঃশ্বাসের শব্দ মিলেমিশে একাকার। শাড়ির আঁচলটা হাতে প্যাঁচানো তাসফিন, ঠোঁটের ভাঁজে ঠোঁট। একটুখানি গভীর স্পর্শে মুচড়ে যায় ফারাহ। তাসফিন তো তাকে এভাবে আগে ছোঁয়নি, অন্তঃস্থলে তীব্র কাঁপুনি অনুভব করল। অবাধ্য হাতের স্পর্শে সর্বাঙ্গ অসার ফারার। পুরুষ বক্ষের নিচে পিষ্ট তার তুলতুলে দেহখানা। ভালোবাসার অতল গহ্বরে ডুবে যাচ্ছে সে। একটুখানি মুখ তুলে কানের লতিতে হালকা কামড়ে দিল তাসফিন। আমার যে সুখগুলো পাওনা ছিল তা আজকে শোধে আসলে নিয়ে নেব ম্যাডাম। এক পলক দৃষ্টি ঘুরিয়ে তাকায় ফারাহ। অপেক্ষার বাঁধ ভেঙে যায় তাসফিনের। তাসফিনের কণ্ঠে লেগে থাকা রসিকতার ছোঁয়ায় লজ্জায় চোখ নামিয়ে নেয় ফারাহ। কিন্তু চোখের কোণে লুকানো যে আঁকা অঙ্কা, সেটা আর কারো অজানা নয়। অপেক্ষার প্রতিটি মুহূর্ত যেন তাদের শরীরে স্না ইউর মতো ছড়িয়ে পড়েছে। তাসফিনের আঙুলগুলো আলতোভাবে ফারার পিঠ বেয়ে নামছিল নিচের দিকে। তার প্রতিটি ছোঁয়াতে যেন শরীরের প্রতিটি কোষ শিহরিত হয়ে উঠছিল। শাড়ির কুচিগুলো একে একে খুলে ফেলে রাখল তাসফিন, যত্নে, ভালোবাসায়। ফারার শরীর জুড়ে ছড়িয়ে থাকা মিষ্টি গন্ধে তাসফিন তন্ময়। তার ঠোঁট এবার নামতে থাকে গলার খাঁজ বেয়ে বুকের দিকে। বুকের মাঝখানে এক নরম চুমু রেখে ফারার চোখে তাকায় যেন বলছে, তুমি শুধু আমার। ফারার দেহ তখন ভালোবাসার উত্তাপে গলে যাচ্ছে আস্তে আস্তে। একটানা সেই অনুভবে সে নিজের সবটুকু সমর্পণ করে দিল তাসফিনের কাছে। ঘরের বাতাস যেন থমকে আছে। শুধুই নিঃশ্বাসের ভার, ঘাম আর ভালোবাসার শব্দ। একসময় মিলনের সেই পূর্ণ মুহূর্তে দুজনই নিঃশব্দে জড়িয়ে থাকে, যেন সারা জীবনের ক্লান্তি একে অপরের বুকে মাথা রেখে ভেসে যাচ্ছে। বাহিরে তখন রাতের শেষ প্রহর। জানালার ফাঁক গলে হালকা শীতল হাওয়া ঢুকছে, তবুও তাদের জড়ানো শরীরের মাঝে ছিল এক উষ্ণ পৃথিবী। একসময় ফারাহ ঘুমিয়ে পড়ে, তাসফিন তখনও জেগে। তার চোখে এক অদ্ভুত মায়া, একজন প্রেমিক, একজন স্বামী, একজন ভালোবাসার মানুষের চোখ। সে ফারার কপালে আবার একটি চুমু খায়, তারপর চোখ বন্ধ করে ফেলে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। স্নেহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুদিন আগেই তো কৃষ্ণপুরে ফিরেছে। কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল, এরপর কেউ একটা তেমন গুরুত্ব দেয়নি। বিকেল হয়ে এসেছে অথচ স্নেহা বাড়ি ফিরছে না। নবীন কলেজে গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছে স্নেহা সেই সবার সাথেই ক্লাস করে বেরিয়েছে। ক্লাসমেটরা সবাই বলেছে ও তো ওদের সাথেই ছিল, এরপর ওরা ওদের বাড়ির পথ ধরেছে। কথাটি বাড়ির সবাই জানতে পেরেই খোঁজাখুঁজি শুরু হয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত ঘুমাননি শায়লা আহমেদ। মেয়ের চিন্তায় রীতিমতো অস্থির তিনি। ভেতরে ভেতরে হাঁসফাঁস করছেন। বৃহস্পতিবারের সন্ধ্যা নেমে এসেছিল কৃষ্ণপুরের গায়ে এক নিস্তব্ধ নিঃশব্দতা নিয়ে।
বাতাসে ছিল হালকা ঠান্ডার ছোঁয়া, আর দূর থেকে ভেসে আসছিল শীতল পল্লবধ্বনি। সেই সন্ধ্যাতেই এলাকার উত্তরের প্রান্তে এক নির্জন পথে, যেখানে গাছের ছায়া সূর্যের শেষ রশ্মিকে চিরে ফেলে দীর্ঘ ছায়া এঁকে দেয় মাটিতে, সেখানে মাটিতে নিথর পড়ে থাকতে দেখা গেল এক যুবতীকে। তার চুলগুলো ছড়িয়ে পড়েছিল ধুলোমাখা মাটির বুকে, নিস্তেজ মুখটি যেন নিদ্রিত, অথচ তাতে অজানা এক বিষণ্ণতার ছাপ। কেউ জানে না সে কোথা থেকে এল, কিভাবে এল, এমন অবস্থায় সবকিছুই এক অনুচ্চারিত রহস্য হয়ে ছড়িয়ে পড়ে ওই ছোট্ট জনপদে। পুলিশের জানানো হয় তার কথা। পুলিশের থেকে জানা গেল ওই যুবতী আর কেউ নয়, স্নেহা। হসপিটালে ভর্তি করা হয়েছে মেয়েটাকে। ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে, কোন ছেলের সাথে কি করে এসেছে কে জানে। মেয়ের জামা কাপড়ের ঠিক ছিল যখন তাকে পাওয়া যায়। খবরটি শোনা মাত্রই সেখানে রওনা দিল শেখ পরিবারের সবাই। সেই থেকে তাসফিনের বুকে গুটিসুটি মেরে চোখের পানি ফেলছে ফারাহ। তার আর স্নেহার সম্পর্ক শুধু বোনের নয়, সে তার সব কিছুর সঙ্গী। স্নেহা ছাড়া সে আজ পর্যন্ত কিচ্ছুটি করেনি। অথচ সেই মেয়েটার কি না এমন অবস্থা। এই তো তার সাথে দিব্যি কতগুলো দিন থেকে এলো। যদি ফারাহ জানতো এমন কিছু হবে তাহলে কখনোই তাকে আসতে দিত না। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বিছানার এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে স্নেহা। সে কথা হারিয়েছে। আজ পুরো একটি দিন সে কথা বলছে না। হসপিটাল থেকে আসার পর থেকেই কথা বন্ধ তার। শায়লা আহমেদ কত জিজ্ঞেস করেছেন, কিন্তু স্নেহা, সে একটা শব্দও বলেনি। যদি জিজ্ঞেস করা হয় কে এসব করেছে, বাকি হয়েছিল তার সাথে, কিন্তু উত্তরে চুপ স্নেহা। আমি জানি না ওর কি হয়েছে, কিন্তু আমার মেয়েটার এই অবস্থা কে করল। শায়লা আহমেদের আর্তনাদ বড্ড অসহায় শোনাল রুবেনা শেখের নিকটে। তিনি সান্ত্বনা দিতে বললেন, ধৈর্য ধরো আপা, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর কে এসব করছে সেটাও জানা যাবে। আরিফা আহমেদ বাকিদের চায়ের ব্যবস্থা করছেন। এত দূর থেকে এসেছে সবাই, কেউ কিচ্ছু খায়নি। এর মধ্যে জয়নাল আহমেদের পুলিশের কাছে গিয়েছেন রিজওয়ান শেখ। মোটেও একা ছাড়তে চাইছেন না ফুটবল মানুষটাকে। স্নেহার রুম থেকে ভরা আঁখি নিয়ে বাইরের বেরিয়ে আসছে ফারাহ। তৎক্ষণাৎ দেখা হলো তাসফিনের সাথে, সেও স্নেহার সাথে দেখা করতে যাচ্ছিল। সুখ হাত মুঠো করে টেনে ধরে তাসফিন, ফুপিয়ে উঠল ফারাহ। বক্ষস্থল কম্পিত হয় তাসফিনের, অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে সুখ? স্নেহা কিছু বলেছে? তুমি কাঁদছ কেন? স্নেহা একটাও কথা বলছে না লেফটেন্যান্ট সাহেব। কিছু বলছে না। আমার সাথে কথা বলছে না ও। আমার সাথে কথা না বলে থাকতেই পারে, কিন্তু আজকে কথা বলছে না। কেমন মূর্তির মতো বসে আছে। আপনি কিছু করুন না। হো হো করে কেঁদে উঠল ফারাহ, আলগোছে তাকে বুকে টেনে নিল তাসফিন। হুসশস, ডোন্ট ক্রাই। আমি দেখছি কি করা যায়। একটু অপেক্ষা করো। আমার খুব কষ্ট হচ্ছে। ঈশ্বস, কাঁদতে নেই, আমি বললাম তো সব ঠিক করে দেব। আমার খুব কষ্ট হচ্ছে তো। ফারার কান্না দেখে হাসফাস করছে তাসফিন। ছোট্ট পাখিটাকে বুকে টেনে নিল সে। হাতে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, তোমার কান্নায় আমার কষ্ট হচ্ছে, সুখ। তুমি বুঝো না। নিশ্চুপ ফারাহ জড়িয়ে আছে তাসফিনকে। এই মানুষটা থাকলে সব কষ্ট হো করতে পারবে ফারাহ। নিস্তব্ধ রুমে একাকী বসে আছে স্নেহা, টিপটিপ বুকে দুরু দুরু কম্পন খেলে যাচ্ছে। মুখে টু শব্দটি নেই তার। দৃষ্টি কোলে পড়ে থাকা হাত দুটোর দিকে। বিছানার সামনেই টান টান ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তাসফিন। তীক্ষ্ণ কিছু জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল সে। না, এভাবে হবে না। নিজেকে কিছুটা শান্ত কণ্ঠে বলল, স্নেহা আমাকে বলবে কি হয়েছে? প্রত্যুত্তরে এখনো চুপ স্নেহা। মুখখানি মলিন হয়ে আছে তার। ব্যথার ছাপ যেন স্পষ্ট। তাসফিন এবারে খানিকটা এগিয়ে গিয়ে বিছানায় সামনাসামনি বসল স্নেহার। কোলের উপর পড়ে থাকা হাত দুটো আলতো করে টেনে ধরে। শান্ত সমুদ্রের ন্যায় বলল, আমি তোমার দুলাভাই না, ভাই হয়ে জিজ্ঞেস করছি। কি হয়েছে বলো আমাকে। আই প্রমিজ, যেটা তুমি বলবে সেটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে। আচ্ছা, তোমার কি ভালো লাগছে স্নেহা সবাইকে টেনশনে দেখে? সবাই তোমাকে কতটা ভালোবাসে, সেই তুমি এভাবে চুপ করে যাওয়ায় কতটা মানসিক চাপ পড়ছে সবার উপর। কাউকে বলতে না পারলেও ফারাহকে অন্তত বলতে। আর ও যদি বলতে না পারো তাহলে আমাকে বলো। এরপর দেখো আমি ফিরে কি করি। অঝরে কেঁদে ফেলল স্নেহা, হাত দুটো থরথর করে কাঁপছে তার। ভাইয়া, আমাকে একটু জড়িয়ে ধরুন। আমার প্রচুর ভয় করছে। তাসফিন এক মুহূর্ত অপেক্ষা করল না, স্নেহাকে আলগোছে কাছে টেনে জড়িয়ে ধরে। এখানে যদি নূপুর বা ঝুমুর থাকতো তাহলে সে এটাই করত। কম্পিত স্বরে বলতে লাগল, সায়ের মোটেও ভালো নয় ভাইয়া। সে ইচ্ছে করে আমার সাথে ওরকম করেছে।
কলেজ থেকে ফেরার পথে সাইরের সাথে দেখা হয় স্নেহার। সে বরাবরের মতো ইগনোর করে তাকে। কিন্তু আচমকা সামনে চলে আসে সাইর। বিরক্ত হয়ে বলে উঠে স্নেহা, এই সাইরের বাচ্চা তুই সামনে আসলি কেন? পথ ছাড় তো। রাগে রীতিমতো ফুঁসছে সাইর। ওই মুখ সামলে কথা বলবি স্নেহা, তোর কারণে এখন কলেজের সবাই আমাকে অপমান করে কথা বলে। বা তার বলে। হা হা করে হেসে উঠল স্নেহা। ঠিকই বলে, সিনিয়র জুনিয়র সবাই লাইন মা রলে, আর কি বলবো। শর্ত সামনে থেকে খচ্চ একটা। রাগে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না সাইর, চুল টেনে ধরে স্নেহার। ব্যথিত কণ্ঠে চেঁচায় স্নেহা, সাইর কি করছি সেটা? ছাড় বলছি। সাইর ভালো হবে না কিন্তু। সাইর শুনে না তার কথা, হঠাৎ করেই সেখান থেকে ধরে নিয়ে গেল উত্তরের দিকে। উত্তরের দিকটা বরাবরই নিরিবিলি জায়গা। সাইর জোরপূর্বক নিজের পুরুষত্ব জাহির করে স্নেহার উপর। নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হল স্নেহা। শেষমেশ জ্ঞান হারিয়ে পড়ে রইল ওখানেই। ফুপিয়ে কান্নার শব্দে চোয়াল শক্ত হচ্ছে তাসফিন। চোখের কার্নিশ লাল হয়ে উঠেছে তার। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে ওইখানে যদি নূপুর, ঝুমুর কিংবা ফারাহ থাকতো তাহলে। সে কি করত? সায়েরকে এর আগেও বলেছে ফারাহকে বিরক্ত না করতে। এখন স্নেহাকে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। নিস্তব্ধ রাত্রি, উত্তর দিকে কেউ নেই। আধম রা হয়ে পড়ে আছে সায়ের। এক পাশে রড নিয়ে দাঁড়িয়ে আছে তাসফিন। তাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। হবেই বা না কেন, ইচ্ছে মতো পিটি এছে তাকে। একটা মেয়ের সব চঞ্চলতা কেড়ে চলেছে এই যা নোয়ার। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে চাইলেই পারত আইনের সাহায্য নিতে, কিন্তু করেনি। অস্পষ্ট গো নানির আওয়াজ আসছে। আকস্মাৎ উঠে দাঁড়ালো তাসফিন। হুট করে রড দিয়ে সজোরে ঢা করল তার মস্তকে। হসপিটালের বেডে শুয়ে আছে সাইর, তার ব্যবসায়ী বাবা আহাজারি করছেন। নিজের ছেলেকে সময় থাকতে শাসন করেননি। তাহলে আজকে এরকম হতো না। সূর্যটা যেন ক্লান্ত হয়ে গিয়েছে দিনের ভার বইতে বইতে। আলো ফিকে হয়ে এসেছে, আকাশের রং এক ধরনের ধূসর কমলার মতো, চিৎকার না করে কাদা কান্নার মতো মৃদু, নিঃশব্দ। চারদিকটা অদ্ভুত নিস্তব্ধ, গাছের পাতায় হালকা বাতাস ছুঁয়ে যায়, কিন্তু তাতে প্রাণ নেই, শুধু স্পর্শ আছে। দূরে কোথাও একটা কাক ডাকছে ধীরে, সেটাও যেন ক্লান্ত কণ্ঠে। রোদের আজ ছায়া হয়ে মিশে যাচ্ছে মাটির সঙ্গে। ঠিক তেমনই নিস্তব্ধতা বিরাজ করছে বসার ঘরে। রিজওয়ান শেখ এমন একটি প্রস্তাব রেখেছেন যা শুনে সবাই স্তম্ভ রীতিমতো। জয়নাল আহমেদ কিঞ্চিত বিস্ময় নিয়ে বললেন, এটা কি করে সম্ভব রিজওয়ান? সাজ্জাদুল আহমেদ একই স্বরে বললেন, একই বাড়িতে দুই মেয়ে কিভাবে কি? আর সৌহার্দ্য কি মেনে নেবে? সৌহার্দ্যের সঙ্গে বিয়ের কথাটি রাখলেন রিজওয়ান শেখ। যেটা শুনে সবাই স্তম্ভ। স্নেহাকে নিয়ে খারাপ খারাপ কথা শোনা যাচ্ছে আশেপাশে। আগে যারা চোখ নিচু করে কথা বলতো আজকে তারা আঙ্গুল উঁচিয়ে দোষ দিচ্ছে। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি খুব বড় অন্যায়? সমাজে পুরুষ জাতিকে সবাই এভাবে হেয়া করার বদলে মেয়েদের দিকে আঙ্গুল তুলছে। আহমেদ পরিবারের প্রতিটা সদস্য কেমন তা কারো জানতে বাকি নেই, তারপরেও এরকম একটা সময়ে এসব বলবে তা ভাবা যায় না। রুবেনা শেখ বলে উঠেন, এতে কোনো সমস্যা থাকার কথা নয় ভাইজান। জয়নাল ভাই, আপনি তো কখনো না কখনো স্নেহাকে বিয়ে দিতেন, তাহলে আমাদের সৌহার্দ্যের সঙ্গে দিলে কি হবে? জয়নাল আহমেদ মলিন হাসলেন। সমস্যার কথা নয় রুবেনা, কথা হচ্ছে সৌহার্দ্যের মতামত। সে কি আদেও রাজি হবে? রুবেনা শেখ তড়িঘড়ি করে বললেন, ওর সাথে আমি কথা বলবো ভাইজান। একটু সময় দেন। জয়নাল আহমেদ আর না করলেন না, সময়টুকু দিলেন। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। নৌঘাটিতে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। চারপাশটা যেন হঠাৎ করে থেমে গেছে, শব্দহীন এক স্থবিরতায় ঢেকে গেছে সবকিছু। আকাশের রং হালকা ধূসর, কোথাও কোথাও সোনালি বিকেলের ছায়া লেগে আছে পানির গায়ে। দূরের কোনো জাহাজ থেকে হালকা ধোঁয়া উঠে মিলিয়ে যাচ্ছে দিগন্তে। সৌহার্দ্যের চোখ সামনের জলরাশির দিকে। সৌহার্দ্যের পিঠ সোজা, কিন্তু চোখে অস্থিরতা। হাত পকেটে গুজে রাখা, সামনের পানির দিকে তাকিয়ে থেকেও সে আসলে দেখছে না, মনে মনে হিসেব কষছে। বড় একটা ডিল, যার উপর নির্ভর করছে অনেক কিছু, ক্যারিয়ার, প্রতিশ্রুতি, ক্ষমতা। তার নিঃশ্বাস ভারী, কপালের শিরাগুলো একটু টানটান। প্রতিটি মুহূর্ত যেন গায়ে এসে লাগছে চাপ নিয়ে। তবুও সে দাঁড়িয়ে থাকে, কারণ সে জানে, পেছনে ফেরা এখন আর কোনো অপশন না। কর্কশ শব্দে মুঠোফোনটা হঠাৎ কেঁপে উঠল, শান্ত, নিস্তব্ধ বিকেলটা যেন চমকে উঠল সেই শব্দে। সৌহার্দ্য চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে চোখ খুলল।
বিরক্তি ফুটে উঠল তার চোয়ালের রেখায়, চোখের কোণে জমে থাকা চাপা রাগটুকু এবার মুখে উঠে এলো। মুঠোফোনের স্ক্রিনে ঝলসে উঠল পরিচিত এক নাম। সে জানে, কি বলবে তারা। সে জানে, কেন এই সময়ই ফোন করতে হবে তাদের। আর সে এটাও জানে এই মানুষগুলো তার শান্তি বোঝে না একটুখানি নিঃসঙ্গ হতে চাওয়ার অধিকারটুকু। অভ্যস্ত আঙুলে ফোনটা সাইলেন্টে দিল সে। ধরল না ফোনটা। মুখ বাঁকিয়ে বলল রাইমা শেখ, কি করবেন উনি? চাপা রাগ হচ্ছে রিজওয়ান শেখ এবং রুবেনা শেখের উপর। তাদের মতামত পর্যন্ত নিল না একবার, ছেলের বিয়ে ঠিক করে দিচ্ছে। রুবেনা শেখ আরও একবার চেষ্টা করলেন, কিন্তু ফোন ধরেনি সৌহার্দ্য। দেখেছিস রাইমা, তোর ছেলে ফোন ধরছে না। রাইমা শেখ কাট কণ্ঠে বললেন। তো কি করবে? আচ্ছা আপা আর ভাইজান কি আমার ছেলেকেই পেয়েছো বাই করতে? রাইমার কথার মর্মার্থ কেউই বুঝল না। রিজওয়ান শেখ প্রশ্ন করেন। মানে কি বলতে চাইছস তুমি রিজওয়ান শেখ? আমি এটাই বলছি ওরকম মেয়েকে কেন আমার ছেলে বিয়ে করবে শুনি? আপনারা সবসময় আমার ছেলের উপর এরকম মতামত চাপিয়ে দিতে পারেন না ভাইজান। রাইমার ব্যবহারে স্তম্ভ আলাফ শেখ। ধমক দিয়ে বললেন, আহ রাইমা, কি হচ্ছে এসব? তুমি কি রকম ভাবে কথা বলছো ভাইয়া ভাবির সাথে? রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল রাইমা শেখ। তিনি মোটেও স্নেহাকে মেনে নিবেন না। তার এত সুন্দর ছেলের সাথে অর্ষি, তা একটা মেয়ের বিয়ে দেবেন না তিনি। দুটি রুমে বিছানায় এক কোণে শুয়ে আছে তাসফিন, তার বুকে কবুতরের বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে ফারাহ। মেয়েটা দিন দিন অসুস্থ হচ্ছে এসব দেখে। মাথা ব্যথা, চিন্তা সবকিছু তাকে চেপে ধরেছে। তাসফিন তো একটুখানি রিফ্রেশ করানোর জন্য তাকে নিয়ে ঘুরতে গিয়েছিল, কিন্তু এরকম একটা বিশ্রী ব্যাপারের জন্য ফিরে আসতে হয়েছে। পরপর কপালে অধর চুম্বন করে তাসফিন। ফিসফিসিয়ে বলল, আমার বোকা সুখ, আমার অস্তিত্ব, আমার সব কিছু। বুকের মাংসপিণ্ডটা তুমি ছাড়া আর কাউকে বুঝে না সুখ। তোমাকে যদি আমি দেখাতে পারতাম ঠিক কতখানি ভালোবাসি, তাহলে দেখিয়ে দিন। ঘুম জড়ানো কণ্ঠে বলল ফারাহ, চোখ নিচু করে তাকালো তাসফিন। ঘুমাওনি? ফারাহ চোখ খুলতে পারছে না, তবে তাসফিনের ভালোবাসার ছোঁয়াগুলো অনুভব করতে পারছে সে। লেফটেন্যান্ট সাহেব আপনি বই আমার হৃদয়টা শূন্যতায় ডুবে যায়। আপনি আমাকে প্রমিজ করুন কখনো যাবেন না আমাকে ছেড়ে। ফের একই কাজ করল তাসফিন, কপালে সুগভীর চুমু এঁকে দেয়। আমার জানাটা তোমার মাঝে আটকে আছে সুখ, ফেলে যাওয়ার চিন্তা করলেও তো জানটার জন্য ফিরে আসতে হবে। অধর প্রশস্ত হয় ফারার, হাতে জড়িয়ে ধরে কমান্ডারকে। চাদর টেনে নিজেদের ঢেকে নিল তাসফিন। সেদিনের আসঙ্গ রাত্রির এক টুকরো স্মৃতি ভেসে ওঠে মানসপটে। কাঁধের দিকের কামিজটা নামিয়ে গ্রীবা দেশে তার এঁকে দেওয়া টকটকে লাল চিহ্নে আঙ্গুল ছুঁয়ে দিল সে। ঠোঁটে লছে প্রশান্তির হাসি। ফের অনুভব করল বক্ষ ভাজে ব্যথা। কামড়ে দিয়েছে ফারাহ। শোধবোধ। তাই, ভ্রু কুচকে শুধোয় তাসফিন। মাথা দুলিয়ে হ্যাঁ বলল ফারাহ। আচমকা তাকে টেনে ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল তাসফিন। শরীরে তীব্র শিরশিরানি বয়ে যাচ্ছে ফারার। সর্বাঙ্গ অসাড় হয়ে আসে তার। মিনিট খানেক পরেই ছেড়ে দিল তাসফিন। ততক্ষণে নেতিয়ে পড়েছে ফারাহ। এবার, নাক ফোলায় ফারাহ, মুখ নামিয়ে ক্লিন শেভ করা গালে কামড় বসিয়ে দিল তাসফিনের। তাতে বাধা দিল না তাসফিন, বরং আবেশে চোখ বুজে নিল। এবার ঠিক আছে, হেসে ফেলল তাসফিন। ফারাহ ফের মুখ গুজে বুকে আঙ্গুল ঢুকিয়ে দেয় ফারার চুলের ভাঁজে। নিজের অতি নিকটে টেনে ভালোবাসার চাদরে আড়াল করে নেয়। সূর্যের কোমল আলো ধীরে ধীরে জানালার ফাঁক গলে ঘরে ঢুকে পড়ছে, হলুদ আভায় ভরে যাচ্ছে প্রতিটি কোণা। পাখিরা গাছে গাছে ডেকে উঠছে সুরে সুরে, তাদের ডানার ছায়া মাটির উপর নাচছে হাওয়ার সাথে তাল মিলিয়ে। বাতাসে কুয়াশার শেষ কণা ভেসে বেড়ায়, যেন রাতের অবশিষ্ট চুমু। দূরের রাস্তায় মানুষের চলাফেরা শুরু হয়েছে, কিন্তু হইচই নয়, একটা শান্ত, ছন্দময় গতি। কিছু ঘর থেকে ভেসে আসছে ধোয়া ওঠা চায়ের গন্ধ, কারো রান্নাঘর থেকে কষানো মশলার গন্ধে ভরে উঠছে চারপাশ। আকাশটা স্বচ্ছ নীল, মেঘের তুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা যেন। গাছের পাতাগুলোও যেন হাসছে রোদের ছোঁয়ায়, শিশির কণাগুলোতে সূর্যের আলো ঠিকরে পড়ছে হীরের মতো। রুবেনা শেখ ঠায় বসে আছেন সোফায়। সৌহার্দ্য এরকম আচরণ করবে তা মোটেও আশা করেননি তিনি। নিজের ছেলের মতোই ভালোবেসে বড় করেছেন। রাইমা শেখ যতটা তার ছেলেকে ভালোবাসে ঠিক ততটাই রুবেনা শেখ ভালোবাসে। কিন্তু সেই ছেলে তাদের সঙ্গে এমন করল। মিনিট 10 আগেই সৌহার্দ্যকে ফোন করেছে তাসফিন, ফোন রিসিভ করতেই রুবেনা শেখের হাতে ধরিয়ে দিলেন। স্নেহার সাথে তার বিয়ের কথাটা বলতেই তেতে উঠল সৌহার্দ্য। তুমি ভাবলে কি করে চাচি আমি ওর মতো মেয়েকে বিয়ে করব? তাও এখন তো সেই অবস্থাও নেই ওর।
কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন রুবেনা শেখ, বিস্ময় নিয়ে বললেন, কি বলছি সেগুলো সৌহার্দ্য? স্নেহা খুব ভালো মেয়ে। ক্ষিপ্ত হলো সৌহার্দ্য, চেঁচিয়ে উঠল সে। তো কি করব, বেশি ভালো বলেই আজকে এই অবস্থা। মায়ের কাছে ফোন দাও, আমি মায়ের সাথে কথা বলবো। আর চাচি, তোমাদের আমি রাইট দেইনি আমার জীবনের সিদ্ধান্ত নেবে। রাইমা শেখ সাফ সাফ জানিয়ে দিয়েছেন তিনিও সৌহার্দ্যের সঙ্গে স্নেহার বিয়ে দিবেন না। আলাফ শেখ চাইলেও কিছু করতে পারেননি। যেখানে ছেলেই বিয়ে করবে না বলে জানিয়েছে সেখানে উনি আর কি বা করবেন? আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। নিস্তব্ধ দুপুর, চারদিকে এক ধরনের থমথমে নীরবতা। আকাশটা ঘন কালো মেঘে ঢাকা, যেন কেউ তুলোর মতো মেঘগুলোকে গুছিয়ে রেখে একসাথে জড়ো করে দিয়েছে। সূর্যের আলো আর নেই, কেবল ছায়া আর আধারের খেলা। বাতাস থমকে গেছে, গাছে পাখিরা নীরব, শুধু মাঝে মাঝে হালকা করে পাতা কাঁপছে, যেন প্রকৃতি নিজেই নিঃশব্দে প্রস্তুতি নিচ্ছে এক প্রবল বর্ষণের। পৃথিবীটা যেন নিঃশ্বাস ধরে আছে। চারদিকের রং ধূসর হয়ে এসেছে, কুয়াশার মতো একটা অনুভূতি। যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে আসতে পারে টুপটাপ করে ছাদের টিনে, এবং মাটির ভেজা গন্ধ মিশে যাচ্ছে বাতাসে। একটা গভীর প্রশান্তি আর এক চিলতে অজানা অপেক্ষা মিশে আছে এই মুহূর্তে। টুপ টুপ শব্দ করে বৃষ্টির ফোঁটা পড়ছে ধীরে ধীরে। বড় আব্বু, আপনার সাথে আমার কিছু কথা আছে। কণ্ঠস্বর গম্ভীর, তাসফিনকে বেশ গম্ভীর মনে হচ্ছে। জয়নাল আহমেদ কিঞ্চিত অবাক হলেন। কি কথা বলবে তাসফিন? সকালবেলা রুবেনা শেখ এবং সৌহার্দ্যের কথোপকথন জানতে পেরেছেন তিনি। তিনি তো আগেই জানতেন সৌহার্দ্য কখনোই স্নেহাকে বিয়ে করতে রাজি হবেন না। উনার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তার মেয়েটাকে সবাই আকারে ইঙ্গিতে এবং কি প্রকাশ্যে খারাপ মন্তব্য করে চলছে যা মেনে নিতে পারছেন না তিনি। কি বলবে তাসফিন? কোনো জরুরি কথা? জি বড় আব্বু, আপনি আসুন। রুমের দিকে এগিয়ে গেল তাসফিন। জয়নাল আহমেদ ধীরে ধীরে যেতে লাগেন। হঠাৎ করে কি এমন বলবে তাসফিন যে আলাদাভাবে ডেকে নিয়ে গেছে? উপস্থিত সবাই চিন্তিত মুখ করে দাঁড়িয়ে আছে। ফারাহ হাত কচলাতে লাগলো, এটা তার বরাবরের স্বভাব। কি হয়েছে জানা নেই, তবে তার কমান্ডারের উপর এটুকু ভরসা আছে। সৌহার্দ্য যে এমন তা ফারাহ কল্পনা করতেও পারেনি। ইতিমধ্যেই নবীনকে কোথায় একটা পাঠিয়েছে সে, তবে বলেনি কোথায় পাঠিয়েছে। ফারাহ, তুমি কি জানো ভাইয়া কি বলবে? নূপুরের কথা শুনে ভিমরি খেল ফারাহ, এই লোকটা তো তাকে কিছুই বলে না। মলিন মুখ করে প্রত্যুত্তরে বলল, না আপু, আমি কিছুই জানি না। নূপুর হতাশ হল। ঝুমুর এসে বলল বাইরে সাইফুলের গাড়ি দেখেছে। সাইফুল এসেছে মিনিট 10 হলো, সেই সবচেয়ে লেট হয়েছে আসতে। নূপুর অনেকবার জিজ্ঞেস করেছে তারই কেন সবকিছুতে দেরি হয়। মাহির কাঁদছে কখন থেকে, বাবার কোলে যাবে বলে, অথচ সাইফুল এসে থেকেই ফোনে কথা বলে যাচ্ছে। সাইফুল, তোমার প্রবলেমটা কোথায়? সব সময় এরকম বিহেভ করছো কেন? রাগান্বিত স্বরে বলল নূপুর। তেতে উঠল সাইফুল। সো হোয়াট, কি করব? হ্যাঁ, সারাদিন কি বাড়িতে বসে বসে তোমাদের সাথে আড্ডা দেব? লিসেন নূপুর, আমার অনেক কাজ থাকে, বুঝতে পেরেছ? নূপুর সাইফুলকে একদম চিনতে পারছে না। কি করে একটা মানুষ এতটা বদলে যেতে পারে? মাহির কখন থেকে তোমার কাছে আসবে বলে কাঁদছে। চেঁচিয়ে উঠল সাইফুল। তোমার দায়িত্ব ছেলেকে সামলানো নূপুর। ফর গডস সেক, একটু ফোনে কথা বলতে দাও। যাও এখান থেকে। নূপুর মাহিরকে নিয়ে বেরিয়ে গেল, রাগে দুঃখে সপাটে একটা পোপর বসিয়ে দিল মাহিরের গালে। নূপুর, কি হচ্ছেটা কি? চিরচেনা কণ্ঠস্বর। নিহালকে থমকে যায় নূপুর। মাহির উচ্চ স্বরে কেঁদেই চলেছে। নিহালকে দেখা মাত্রই তার কাছে চলে যায়। নিহাল কোলে তুলে নেয় মাহিরকে, হেঁচকি উঠে গেছে ছেলেটার। পকেট থেকে বের করে দিল দুটো ডাই মিল্ক চকলেট। এতেই গদগদ মাহির। কি হচ্ছে এসব নূপুর? 5 বছর মাহিরের, তুমি ওকে এভাবে? নূপুর অপরাধী কণ্ঠে বলল। রাগ উঠে গিয়েছিল, তাই হঠাৎ করে মেরে দিলে। এটা কোনো কথা? উদ্ধৃতি চিহ্ন। নূপুর অনুশোচনায় দগ্ধ, কিন্তু বুঝতে পারছে না হঠাৎ নিহাল এখানে কেন। যদি নিহাল এখানে থাকে তাহলে তো অবশ্যই আরিয়ান আসবে। কিন্তু নিহাল ভাইয়া, আপনি এখানে কেন? মাহিরকে নামিয়ে দিতেই সে ছুটে গেল। নিহাল বলে উঠে, আসলে তাসফিন আমাকে আর আরিয়ানকে এখানে ডেকেছে। কিন্তু কেন? চমক আছে তাই। শেষের কথাটি রহস্যে মুড়িয়ে বলল নিহাল। নূপুর কিছুই বুঝতে পারছে না। কি হচ্ছে আসলে? খট শব্দ করে ঘর থেকে বেরিয়ে এলেন জয়নাল আহমেদ এবং তাসফিন শেখ। উপস্থিত সবাই উদ্গ্রীব হয়ে আছে জানার জন্য। সবাইকে অবাক করে দিয়ে জয়নাল আহমেদ শান্ত কণ্ঠে বললেন, বিয়ের সব কিছু তৈরি করো, আজকেই স্নেহার বিয়ে হবে।
চমকে উঠে সবাই, আঁতকে উঠলেন শায়লা আহমেদ। তড়িঘড়ি করে এগিয়ে এসে বললেন, আজকেই বিয়ে, কার সাথে? ছেলেকে? রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ জনেই অবাক। তারাও বিস্মিত হয়ে শুধোয়, হ্যাঁ ভাইজান, কে ছেলে? রাইমা শেখ অবাক নেত্রে তাকিয়ে আছেন, কোন ছেলে বিয়ে করবে এই মেয়েকে? আরিয়ান। আরিয়ান আর স্নেহার বিয়ে। তাসফিনের মুখে উত্তর শুনে বিস্ময়কর তৈরি হয় সবার মাঝে। আরিয়ান, নূপুর আর চোখে তাকায় নিহালের দিকে, হয়তো নিহাল তার দিকেই তাকিয়েছিল। বাঁকা হাসল সে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ছোট পরিসরে, নীরবতা মোড়ানো এক বিকেলের বুকে স্নেহা আর আরিয়ানের বিয়ে সম্পন্ন হল। অতিথিদের কোলাহলহীন উপস্থিতি, মৃদু গুঞ্জন, আর ধূপের গন্ধ মিলে যেন এক গভীর গোপনতার আবরণে ঢাকা পড়ে রইল সেই মুহূর্ত। ছোটখাটো বিয়ের অনুষ্ঠান, খয়েরি রঙের লেহেঙ্গা পরেছে স্নেহা। চুপচাপ সে, মুখে কোনো কথা নেই তার। তাসফিনের এক কথায় বিয়েতে রাজি হয়েছে সে, কোনো কথা বলেনি। তাদের বিয়ে যেন আড়ম্বরহীন এক প্রতিজ্ঞা, জীবনের ঘূর্ণিতে জন মানুষ হঠাৎ করেই এক ছায়ার নিচে এসে দাঁড়িয়েছে। অথচ আশেপাশের সবাই যেন বিস্মিত। তাসফিনের নাম উঠে আসে ফিসফিসে কথোপকথনে। তাসফিন ওর আর স্নেহার বিয়ে হলো, তা কেউই মেনে নিতে পারছে না। বিয়ের অনুষ্ঠান শেষ হতেই বর আর কনেকে আলাদা ঘরে নিয়ে যাওয়া হয়েছে। ছোটরা চেপে ধরেছে আরিয়ানকে রীতিমতো। আরিয়ান ভাইয়া, এটা কিন্তু ঠিক নয়, আপনি বিয়ে করতে এসেছেন আমার বোনকে, অথচ আমিই জানলাম না। ফারার কথায় সাই জানালো ঝুমুর। হ্যাঁ একদম, এটা কিন্তু ঠিক হলো না আরিয়ান ভাইয়া। বেচারা আরিয়ান পড়ে গেল বিপাকে। সে কি আর জানতো তাসফিন তাকে এখানে ফোন করে আনিয়ে বিয়ে দিয়ে দেব? মানল তার কেউ নেই, তাই বলো এত বড় ধোঁকা। কাদো কাদো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আরিয়ান। আগমন ঘটে তাসফিনের। টান টান ভঙ্গিতে দাঁড়ালো। ব্রো, ফিলিংস কেমন? আরিয়ান পারছে না কেঁদে দিতে, কিন্তু এখানে থাকলে তার মান ইজ্জত থাকবে না। মুখ কুঁচকে তাকিয়ে আছে ফারাহ, চোখাচোখি হয় জনের। আকস্মাৎ সবার সামনে কুঁচকে থাকা নাকটা টেনে দিল তাসফিন। তেতে উঠল ফারাহ। লাগছেন কেন? হেসে ফেলল তাসফিন। সে বেশ বুঝতে পারছে প্রিয়তমার রাগটুকু। আকস্মাৎ তার ওড়না আঙ্গুলে পেঁচিয়ে ফারাহকে নিয়ে যেতে লাগল। থতমত খেয়ে গেল বাকিরা। নূপুর চিৎকার করে পিছু ডাকল, আরে ভাইয়া, ফারাহকে কোথায় নিয়ে যাচ্ছ? 5 মিনিট পর আসবে। ফারাহকে জোরপূর্বক নিয়ে এলো তাসফিন। ফারাহার চোখে জ্বলছে অভিমান আর ক্রোধের শিখা। ঠোঁট দুটো শক্ত করে এক রেখায় চেপে রেখেছে সে, একটুও কথা বলবে না, এই দৃঢ় সিদ্ধান্তে অনড়। তাসফিন তার পাশে দাঁড়িয়ে, চুপচাপ। মুখে কোনো কথা নেই, চোখে একরাশ অপরাধবোধ আর অনুচ্চারিত অনুভব। তাসফিন জানে, ফারাহ কেন এতটা অভিমানী হয়ে আছে। তার মনে হয় প্রিয় মানুষটির মন বুঝতে না পারলে, জীবনের সব যুদ্ধই বৃথা। কিন্তু সব কথা বলা যায় না, কিছু কথা থেকে যায় দায়িত্বের সীমারেখায়। ফারাহ পিছন ফিরে তাকায় না, তাকালেই চোখে জল এসে যাবে সে জানে। আর তখন তাসফিনের নির্বতাই সবচেয়ে বেশি কষ্ট দেবে। হঠাৎ করেই তাসফিন ফারার পেছনে এসে দাঁড়ায়। তার বুকের গভীর থেকে নিঃশব্দ একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, যেন হাজারো অজানা কথা এক মুহূর্তে হারিয়ে যাচ্ছে বাতাসে। কোনো পূর্ব সূচনা না দিয়েই সে ফারাহকে পিছন থেকে জড়িয়ে ধরে। ফারাহ কেঁপে ওঠে। রাগ, অবিশ্বাস আর ভালোবাসা সব মিশে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। তাসফিনের হাতের স্পর্শে তার সমস্ত অভিমান এক পলকে নরম হয়ে আসে। কিন্তু মুখে সে কিছুই বলে না। জবাবহীন ভালোবাসা যেন আরো গভীর হয়ে ছড়িয়ে পড়ে দুইজনের নিঃশব্দ হৃদয়। ফারার দুচোখ জলে ভরে এসেছে, কিন্তু সে চায় না তাসফিন তা বুঝুক। অভিমানী মনটাকে আঁকড়ে ধরে আছে সে, তবু বুকের ভেতরে কোথাও একটা কাঁপন লেগে গেছে তাসফিনের স্পর্শে। নিঃশব্দে তাসফিন তার পাশে এসে দাঁড়ায়। একটুও না বলেই, ধীরে ধীরে ফারার কনিষ্ঠ আঙুলে নিজের আঙুলটা ছুঁয়ে দেয় সে। যেন সেই ছোঁয়াতেই বলে দেয়, তুমি আমার, সব সময়। আঙ্গুলের সেই মৃদু আদরে ফারার ভিতরটা ভেঙে পড়ে। সে আর নিজেকে সামলাতে পারে না। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে গালে, কিন্তু মুখ ঘুরিয়ে রাখে তাসফিনের দিক থেকে। তাসফিন জানে, এই মেয়েটার হৃদয়টা কতটা নরম, কতটা ভাঙে তার কথায়, আবার গলে যায় একটু আদরে। ফারাহ জানে, লোকটা হুট করে কষ্ট দেয়, আচমকা দূরে সরে যায়, আবার হঠাৎ একটু আদর করে ভুলিয়ে দেয় সব কষ্ট। আপনি একটুও ভালো নন কমান্ডার। সব সময় এমন করেন। কেমন করি? নে, সাতুর কণ্ঠে শুধোয় তাসফিন। ফারাহ অভিমানী হয়ে বলল, যখন ইচ্ছা ফেলে চলে যান, আবার ফিরে আসেন। কিছু বলেন না, সব কিছু গোপন করেন। কাঁধে থুতনি ঠেকিয়ে রাখল তাসফিন, আকস্মাৎ চুমুতে ভরিয়ে দিল সে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ফারাহ।
তাসফিন আরো খানিকটা গভীর স্পর্শে ছুঁয়ে দেয় তার সুখকে। সুখ, জি, বাধ্য মেয়ের মতো জবাব দিয়ে দেয় ফারাহ, পরক্ষণেই জিভ কাটে। নৈশব্দে হাসল তাসফিন, ফিসফিসিয়ে হাসকিটুনে বলল, ভালোবাসি সুখ। বিদ্যুৎ বেগে কেঁপে উঠল ফারাহ। এভাবে তো সে কখনোই বলেনি ভালোবাসি। লজ্জায় আর্স্ট হয় সর্বাঙ্গ, নত হয় মস্তক। এবার চুমু খাও। সরাসরি এরকম চুম্বনের প্রস্তাবে আরেক দফা চমকে উঠে ফারাহ। 2 কদম পিছিয়ে গিয়ে বলে উঠে, ছি লেফটেন্যান্ট সাহেব, আপনি তো ভারী অসভ্য। চোখ ছোট ছোট করে তাকালো তাসফিন। আচানক কোমর টেনে নিজের কাছে নিয়ে আসে ফারাহকে। রুক্ষ স্বরে বলে উঠে, 5 পর্যন্ত গুনব, এর মধ্যে চুমু না খেলে পরের টার্ন কিন্তু আমার। ভরকালো ফারাহ, আমতা আমতা করে সে। তাসফিন নিমিষেই বলে উঠে, 1, 2, 5। কথাটা বলেই ওষ্ঠ জোড়া আঁকড়ে ধরে তাসফিন। আখি পল্লব বুঝে নিল ফারাহ। চিটিং করল কমান্ডার। 1, 2 বলল শুধু, বাকিগুলো তো বলেনি। ওষ্ঠ ছেড়ে গোলদেশে হামলে পড়ে তাসফিন। তার আচানক এমনতর স্পর্শে সর্বাঙ্গ যেন স্রোতে ভেসে যাচ্ছে ফারার। গভীর নিঃশ্বাস ফেলে হাঁপাতে হাঁপাতে ফিসফিসিয়ে বলে উঠে ফারাহ, চিটার লেফটেন্যান্ট সাহেব। উহু, ওই লেফটেন্যান্ট। নিকষ কালো আধারে ডাকা পড়েছে আকাশটা। চাঁদ সুন্দরী বুঝি লুকিয়ে পড়েছে মেঘের আড়ালে। মাঝে মধ্যে মৃদু মন্দ হাওয়া বইছে, সাথে ভেসে আসছে ভেজা মাটির মিষ্টি সুগন্ধ। গাছের পাতা ভিজে উজ্জ্বল হয়ে উঠেছে, পথঘাট সিক্ত হয়ে চিকচিক করছে। দূরে কোথাও একলা পাখি ডানা ঝাপটাচ্ছে, গাছের পাতার ফাঁকে ফোঁটা ফোঁটা জল জমে মুক্তোর মতো ঝলমল করছে। চারপাশের নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে দেয় এক আধটু ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। বধূ বেশে রুমের বড় বিছানায় চুপচাপ বসে আছে স্নেহা। লাল পাড় সোনালি জড়ি কাজ করা শাড়িতে, কিছু সময় আগেই শাড়িটা পরিয়ে দিয়েছে ফারাহ। চোখ নিচু করে বসে থাকা স্নেহাকে ঠিক যেন কোনো ছবি থেকে উঠে আসা রাজকুমারীর মতো লাগছে। আলতো করে কপালের মাঝখানে টিকলি পরানো আছে, তার উপর চুলগুলো ছেড়ে দেওয়া। হাতে রেশমি চুড়ি, সব মিলিয়ে এক অপার সৌন্দর্য। হঠাৎ খট শব্দ করে খুলে গেল দরজাটা। ধীরে ধীরে ভেতরে ঢুকলো আরিয়ান। কালো শেরওয়ানিতে, চোখে মুখে কিছুটা দ্বিধা আর অপার কৌতূহল নিয়ে সে এগিয়ে এলো। দরজাটা পেছনে থেকে বন্ধ করেই থমকে দাঁড়ালো কয়েক সেকেন্ড। স্নেহার দিকে তাকিয়ে তার চোখে ভেসে উঠল একরাশ আবেগ। সেই চেনা মুখ, কিন্তু আজ এতটা নতুন, এতটা কাছের, আজ থেকে ওর বউ, সারা জীবনের সঙ্গী। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার পাশে বসে পড়ল। কাপা গলায় বলল, স্নেহা, তোমার কেমন লাগছে এখন? স্নেহা চোখ তুলে চাইল এক ঝলক, তারপর আবার নিচু করে নিল আখিদ্বয়। দ্বিধাদ্বন্দ্বে ভোগছে আরিয়ান, এগিয়ে যাবে কিনা ভেবে পাচ্ছে না। স্নেহা দেখো তুমি, আপনি তো জানেন আমার সাথে ঠিক কি হয়েছে। তাসফিন ভাইয়া নিশ্চয়ই বলেছে। কিন্তু আপনি কেন বিয়েতে রাজি হয়েছেন? কেন নিজের জীবন নষ্ট করতে চাইছেন? আমি শুধু সেটুকুই জানতে চাইব। আরিয়ান তাকিয়ে আছে নির্নিমেষ, কম্পিত স্নেহাকে দেখে নৈশব্দে ক্ষীণ হাসল সে। দ্বিধা কাটিয়ে এগিয়ে এসে ঠিক বিছানায় বিপরীতে বসল স্নেহার। অনুমতি চেয়ে বলল, আমি কি তোমার হাতটা ধরতে পারি? থমকালো স্নেহা, ক্ষীণ ভয় বাসা বাঁধে বুকের ভেতর। আরিয়ান আলগোছে হাতটা ছোঁয়ে, অদ্ভুত সুরে বলল, যা হয়েছে ভুলে যাও। অপরাধী তার শাস্তি পেয়েছে। তোমার তো কোনো অন্যায় ছিল না। তাহলে তুমি কেন ভাবছো তোমার সাথে থাকলে আমার জীবন নষ্ট হবে? আর যদি বলো বিয়ে কেন করেছি, তাহলে বলবো তাসফিনের জন্য। এবারে চোখ তুলে তাকালো স্নেহা, জানতে উৎসুক সে। তাসফিন আমার আর নিহালের বেস্ট ফ্রেন্ড। আমার কেউই নেই। নিহালের তো মামা আছে, কিন্তু আমি একা মানুষ। এবং কি তাসফিন আমার পড়াশোনার খরচ পর্যন্ত বহন করেছে। সে না থাকলে আজকে আমি নামক আরিয়ানকে খুঁজে পাওয়া যেত না। তাসফিন বলেছে বিয়ে করতে হবে, আমি কোনো প্রশ্ন করেনি, কারণ আমি জানি তাসফিন অবশ্যই আমার খারাপ চাইবে না। আর তুমি তো নিতান্তই একজন ভালো মেয়ে। তাহলে কেন না বলবো বলো তো? আকস্মাৎ ফুপিয়ে কেঁদে উঠল স্নেহা। সে সৌহার্দ্যকে ভীষণ ভালোবেসে ফেলেছে, অথচ তার বলা কথাগুলো ধনুকের থেকে ছোড়া তীরের মতো এসে বুকে লেগেছে তার। বাহ্যিক সৌন্দর্য থেকে মানুষের মন সুন্দর হওয়া সবচেয়ে জরুরি। এটা আজকে বুঝতে পেরেছে স্নেহা। আমি সৌহার্দ্যকে ভীষণ ভালোবাসতাম। আমি কখনোই ভাবিনি ওর মন মানসিকতা এতটা খারাপ। কিভাবে বলল আমি নাকি খারাপ মেয়ে? তাই হুঁশ কাঁদতে হয় না। যে যাই বলুক তাতে কান দিতে নেই। আর সৌহার্দ্যের ব্যাপারটা ভুলে যাও প্লিজ। সে কখনোই হয়তোবা তোমাকে ভালোবাসেনি। স্নেহা, তুমি নিষ্পাপ ছিলে, তোমার ভালোবাসাগুলো নিষ্পাপ ছিল। যা ভুল মানুষের প্রতি তৈরি হয়েছে। কিন্তু এখন তুমি সেই মানুষটিকে চিনতে পেরেছ। এখন তোমাকে এগুতে হবে। কিছ সময় নিষ্পলক চেয়ে রইল স্নেহা, আরিয়ানকে অবাক করে দিয়ে আকুতি ভরা কণ্ঠে বলল,
আপনি কি কখনো আমাকে ভালোবাসতে পারবেন আরিয়ান? স্নেহার প্রশ্নে কিত সময় নিশ্চুপ রইল আরিয়ান। দমকা হাওয়ায় ন্যায় এগিয়ে এসে কপালে গাঢ় চুম্বন এঁকে দিয়ে ফিসফিসিয়ে বলল, পারবো। তুমি একটু ভালোবাসা দিও, আমি তার থেকে দ্বিগুণ ভালোবাসবো। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। এক বাক্যে নিজের মেয়েকে অচেনা একটি ছেলের হাতে তুলে দিবেন মূর্খ নন তিনি। সায়ের তার মেয়ের এত বড় ক্ষতি করেছে তা জানার পর নিজেকে সামলে উঠতে পারছিলেন না জয়নাল আহমেদ, কিন্তু তার পূর্বেই তাসফিন তার কাজ করে দেয়। এবং কি যখন তাসফিন একবার বলেছে স্নেহার সঙ্গে আরিয়ানের বিয়ের কথা বলতেই রাজি হয়েছেন তিনি। তাসফিন অবশ্যই কোনো ভুল সিদ্ধান্ত নেবে না তা তিনি জানেন। নূপুরের ছনছন শব্দ তুলে দৌড়ে এগিয়ে এলো ফারাহ। এলোমেলো চুল, তার গলা শুকিয়ে এসেছে। হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছে। ওয়ে লেফটেন্যান্ট সাহেব, আপনি এত দুষ্টু কেন? সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে তাসফিন। এলোমেলো তাসফিনকে দেখে বক্ষপৃষ্ঠে ধুকধুক শব্দ শুনতে পেল ফারাহ। ইস, এখন না আসলেই তো হতো। ভেজা চুলগুলো হাতে ঝেড়ে দিল তাসফিন, টাওয়েল জড়িয়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে। তারা ফিরেছে সবে। কিত সময় পূর্বেই আরিয়ান স্নেহাকে নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে। ঘণ্টা খানেক পরেই নূপুর, ঝুমুর আর ফারাহ ওরাও যাবে সেখানে। যেহেতু ওদের বিয়ে হয়েছে, তাদের সংসার গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে। উফসুক, হুটহাট এভাবে দৌড়াও কেন? পরে টরে গেলে কি হবে? চমকালো ফারাহ। চকিতে শুধোয়, আপনি কি করে জানলেন আমি দৌড়ে এসেছি? তোমার নূপুর তোমার আগমন বার্তা আগেই আমাকে জানিয়ে দেয়। লজ্জায় লাল হয় মেয়ের চিবুক। হাঁসফাঁস ভঙ্গিতে বলল, থাকুন আপনি, যাচ্ছি আমি। কোমল হাতে শীতল হাতের স্পর্শ পেয়ে সর্বাঙ্গে শিরশিরানি অনুভব করে ফারাহ। তীব্র বুক ধুকপুকানি নিয়ে পিছন ফিরে তাকালো সে। কিন্তু তা ক্ষণিকের জন্য। চওড়া বক্ষে ধাক্কা খেল। ঠোঁট ছুঁয়ে যায় তার বুকের বাপাশে। মিসেস শেখ, এমন করলে আমি কোথায় যাই বলুন তো? এমনিতেও তো আপনার কারণে কিছু করতে মন চায় না। সব সময় আপনি আপনি করে মনটা। নিমোস টাকরে লজ্জায় মাথা নিচু করে ফারাহ, তীব্র কাঁপুনি নিয়ে রিনরিনে কণ্ঠে বলল, আপনি ভীষণ ফাজিল। চাচাকে কি করে মানিয়ে নিলেন সব জেনে গেছি আমি। আপনি সব গোপন করেন। তাসফিন এক চিলতে হেসে বলল, ইস, এবার কি হবে তাহলে? সব তো জেনে গেলেন, এবার আমার কি হবে বলুন তো? চিকন নাকের ডগা ফুলে উঠে ফারার। ফারাহ কিছু বলতে যাবে, কিন্তু কণ্ঠ আটকে যায়। লজ্জায় চোখের কোণে জল চিকচিক করে। তাসফিন আলতো করে টেনে নেয় তাকে নিজের বুকে। নরম ভালোবাসার ছোঁয়ায় ফারাহ হারিয়ে যেতে থাকে। ঠোঁটের কোণে কেঁপে ওঠে তার ঠোঁট। আর তাসফিনের ঠোঁটের স্পর্শে গলে যায় সমস্ত সংশয়। আধো চোখে, আধো কাঁপুনিতে ফারাহ নিজেকে ছেড়ে দেয় তাসফিনের আদরে। ফারাহ যেন ধীরে ধীরে ঢলে পড়ে তাসফিনের বুকে। ভিতরের ঘূর্ণিপাকে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। তাসফিন নিঃশব্দে তাকে আঁকড়ে ধরে, আলতোভাবে ঠেলে দেয় দেওয়ালের দিকে। চোখে চোখ পড়তেই যেন সময় থমকে যায়। তাসফিনের হাত ফারার মুখখানা ছুঁয়ে যায় নর্মতায়। এরপর সে মাথা নিচু করে তার ঠোঁটের কাছে ঠেকিয়ে দেয় নিজের আকুলতা। ঠোঁট ছুঁয়ে যায় ঠোঁট। এক গভীর আস্বাদন, ভালোবাসা যেন জমে ওঠে অদৃশ্য অক্ষরে, নিঃশ্বাসে নিঃশ্বাসে। ফারাহ আর তাসফিনের মাঝে সমস্ত দূরত্ব গলে যায়। তাদের শরীরের মাঝে জমে ওঠে এক নীরব, তীব্র ঘনিষ্ঠতা। আকস্মাৎ ছেড়ে দেয় তাসফিন, কিঞ্চিত ভরকালো ফারাহ। দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো সে। সুখ সুখ, এবার যে রেডি হতে হবে। আমার শার্টটা ইস্ত্রি করে দিন। নিজেকে ধাতস্থ করে ইস্ত্রি করতে গেল ফারাহ, পুরোটা সময় তাকিয়ে রইল তাসফিন। এলোমেলো তাসফিনকে সবকিছু এগিয়ে দিয়ে প্রাণ হাতে নিয়ে বেরিয়ে এলো সে। তাসফিন তার একমাত্র পুরুষ, খুব আদরের যত্নের। কিছুক্ষণ পরেই আবারও শার্ট নিয়ে ফিরে এলো ফারাহ। তখনও উদম গায়ে বিছানায় বসে আছে তাসফিন। তাকে দেখে ফের কেঁপে উঠল ফারার অন্তঃস্থল। আপনার শার্ট। আমতা আমতা করে বলে উঠে ফারাহ। অধর বাঁকিয়ে হাসল তাসফিন, পরক্ষণেই বলে উঠে, কাছে এসো, একটা জিনিস দেখাই। ফারাহ উৎকণ্ঠা হয়ে এগিয়ে গেল। কিন্তু আচানক তাকে টেনে কোলে বসিয়ে নিল তাসফিন। সহসা কেঁপে উঠল ফারাহ। কি করছেন লেফটেন্যান্ট সাহেব? প্লিজ যান ওয়ান্স মোর, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। থমকে যায় ফারাহ, ওষ্ঠ জোড়া কাঁপছে নিদারুণ ভঙ্গিতে। উদ্রে হালকা করে চাপ দিতেই নুয়ে পড়ে ফারাহ। নিঃশ্বাস ভারী হয় তার, শুকনো ঠোঁট জোড়া আলতো করে ভিজিয়ে নিল সে। তাসফিন কানের লতি ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, উইল ইউ বি আপসেট ইফ আই লুজ কন্ট্রোল আ লিটল অ্যান্ড গেট ওয়েলড উইথ ইউ টুনাইট? লজ্জায় শিউরে উঠে ফারাহ। কম্পিত চিত্তে হাত ছুঁয়ে দেয় তাসফিনের বাহুতে। ছাড়ুন, প্লিজ যান, জাস্ট ওয়ান্স। ফারাহ কিছু বলার সুযোগ পেল না, তার পূর্বেই তাসফিনের অবাধ্য হাতের বিচরণ ঘটে তার সর্বাঙ্গে।
নিঃশ্বাস নিতে পারে না ফারাহ। তাসফিনের ওষ্ঠ জোড়া ছুঁয়ে যায় তার কণ্ঠনালী। ঠোঁট কিঞ্চিত ফাঁক করে নিঃশ্বাস টানতে লাগলো ফারাহ। আচানক তাসফিনের ভেজা চুলগুলো মুঠোয় চেপে ধরে সে। থামুন প্লিজ। নো ওয়ে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ছোটখাটো একতলা একটা বাড়ি। বাহির থেকে সাধারণ, কিন্তু ভিতরে যেন এক টুকরো শান্তির ঠিকানা। ঘরদোর পরিপাটি, প্রতিটা কোণে মায়ার ছোঁয়া। স্নেহার চোখে ঝিলিক দেয় বিস্ময় আর ভালোবাসা। এটা আমার ছোট্ট জগৎ, হেসে বলে আরিয়ান। পরক্ষণেই বলল, এখন থেকে আমাদের। স্নেহা ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখে ঘরটা। আলমারির উপরে রাখা পুরনো বই, কোণার টেবিলের গাছে জড়ানো নরম আলো, আর রান্নাঘরের তাকজোড়া মাটির হাণ্ডি সবকিছুতেই এক ধরনের আন্তরিক ছাপ। আরিয়ান পেছনে পেছনে হাঁটে, যেন প্রতিটা জায়গা তার গল্পের পাতা। এই টবগুলো আমি নিজে সাজিয়েছি, বলে সে একটু গর্ব নিয়ে। স্নেহা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে, তার মনটাও ধীরে ধীরে ভরে যায় একটা নতুন স্বপ্নে। আপনি খুব গোছানো, মৃদু স্বরে বলল স্নেহা, হাসল আরিয়ান। ঘরের প্রতিটা কোণ দেখানো শেষ হলে আরিয়ান মুচকি হেসে স্নেহার দিকে তাকালো। এবার আমার প্রিয় জায়গাটা দেখাই, বলে ইশারায় এগিয়ে গেল শোয়ার ঘরের দিকে। স্নেহা নিঃশব্দে তার পিছু নিল। নতুন জীবন, নতুন ঘর, আর এই মানুষটা তার সমস্ত বিশ্বাসের জায়গা। শোয়ার ঘরে পা রাখতেই হঠাৎ করেই আরিয়ান তার হাত ধরে কাছে টেনে নিল। স্নেহা হতচকিত, কিন্তু আরিয়ানের চোখে ছিল অদ্ভুত রকমের কোমলতা। একটুখানি থেমে, গভীর মায় সে ঝুঁকে এসে স্নেহার কপালে এঁকে দিল এক নিঃশব্দ চুম্বন। তা যেন কোনো শব্দ ছাড়াই বলে গেল, তুমি আমার ঠিক যেমন করে ভাবতাম, আমার একজন হবে, খুব আপন। তেমন করেই পেয়েছি তোমায়। স্নেহা চোখ বন্ধ করে সেই পরশে নিজেকে হারিয়ে ফেলল। ভালোবাসা বুঝি এটাই? আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বিছানায় উপর হয়ে শুয়ে আছে নিহাল। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। এই দুদিন ধরেই তার ঘুম হচ্ছে না ঠিক মতো। ফোনের টুং শব্দ হতেই বিরক্তির চাহনি ফেলল নিহাল। এক পলক ফোনের দিকে তাকিয়ে আবার শুয়ে রইল। পরপর আবারও ফোন বেজে উঠেছে। আবারও বিরক্ত হল নিহাল। রাগে ফোন তুলে রাগান্বিত স্বরে বলে ওঠে, কি সমস্যা, বারবার কল করছো কেন? অপর প্রান্তে মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো, আপনাকে আমি মিস করছি। মিস শব্দটি কর্ণগোচরে প্রবেশ করতেই তেতে উঠল নিহাল। কেন মিস করছো হু? আমি কি তোমার কেউ যে আমাকে মিস করছো? অপর প্রান্তের মেয়েটা বোধ হয় খানিকটা লজ্জা পেল। ঠাস করে ফোন রেখে দিল সে। আবারও বিরক্ত হল নিহাল। এই মেয়েটাকে কি করবে সে? মেয়েটা একটুও বুঝে না, এতটা অবুঝ মানুষ তো কখনো দেখেনি সে। তাসফিন চলে যাচ্ছে, বুকের ভেতর মোচড় দিয়ে উঠল ফারার। খুব করে কাঁদতে ইচ্ছে করছে। এত তাড়াতাড়ি সুখের দিনগুলো শেষ হয়ে যায় কেন? বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে ফারাহ। তাসফিনের উপর বড্ড অভিমান তার। মিসেস শেখ, হোয়াট হ্যাপেন্ড? এভাবে মুখ ভার করে আছেন কেন? নাক ফুলায় ফারাহ। কথা বলবেন না আমার সাথে? উফ, এত হট বউ এত হট মেজাজে কেন? কপালে ভাঁজ পড়ল ফারার। চলে যাবে অথচ একটুও মন খারাপ হচ্ছে না এই পুরুষের? হট হব না কেন? আপনি কাল চলে যাচ্ছেন অথচ সেটা আজকে বলেছেন। আর আপনি এতটা রিল্যাক্স কেন হু? তাসফিন নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কিক্ষণ সময় নিয়ে। আচানক কাছে এসে তাকে বরাবরের মতো কোলে তুলে নিল তাকে। মাই ডিয়ার হট বউ, এত হাইপার হতে নেই। আমি বলিনি কারণ তোমার খারাপ লাগবে। আবারও ভঙ্গুর হৃদয় বলে উঠে ফারাহ। তাহলে কি এখন আমি কষ্ট পাইনি? উমম ওয়েট। হাতে গাল ধরে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল তাসফিন। বক্ষ ভাঁজে চুমুতে চুমুতে অস্থির করে বলে উঠে, খুব শীঘ্রই ফিরে আসব সুখ, এরপর না হয় ফিরে এসে আপনাকে অনেক বেশি। হাতে কান চেপে ধরল ফারাহ। চুপ করুন অবাধ্য লেফটেন্যান্ট সাহেব। হো হো করে হেসে উঠল তাসফিন। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সমুদ্রের বিস্তীর্ণ নীল পৃষ্ঠে এগিয়ে যাচ্ছে এক বিশাল নেভিয়ান যুদ্ধজাহাজ। জাহাজটি ধূসর রঙের, কঠোর ও শক্তপোক্ত গঠন, একেবারে যেন লৌহমানব। তার শরীর জুড়ে নানা রকম সেন্সর, রাডার, কামান ও মিসাইল লঞ্চার, প্রতিটি অংশ যেন প্রস্তুত যেকোনো মুহূর্তে যুদ্ধের দামামা বাজাতে। ডেকের ওপর হেলমেট পরা নৌসেনারা টহল দিচ্ছে, কেউ বা দূরবীন দিয়ে সাগরের দিগন্তে নজর রাখছে। লেফটেন্যান্ট কমান্ডার নিজে ব্রিজে দাঁড়িয়ে মনিটরের দিকে তাকিয়ে আছেন, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, তার এক একটি আদেশ মানে পুরো জাহাজের দিক নির্ধারণ। ইঞ্জিনের গর্জন, রাডারের ঘূর্ণন আর ওয়ারটকির সংক্ষিপ্ত বার্তা সব মিলিয়ে পরিবেশটা গম্ভীর, নিয়ন্ত্রিত ও প্রস্তুত।
এই জাহাজ কেবল চলার জন্য নয়, যে কোনো মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে বা জাতির সুরক্ষা দিতে প্রস্তুত। জুতোর ঠকঠক শব্দে ছন্দ তুলে ধাতব ডেক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেন লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। তার ইউনিফর্ম নিখুঁত, কলারের প্রতিটি ভাঁজ করা নিয়ম মেনে পরিপাটি, বুকের ওপরে ঝকঝকে ব্যাজগুলো যুদ্ধগাথার মতো জ্বলজ্বল করছে। তার মুখে কোনো অতিরিক্ত অভিব্যক্তি নেই, কিন্তু চোখে একরাশ নির্ভরতার ছায়া, এমন দৃষ্টি যেটা অধস্তনরা বিশ্বাস করে আর শত্রুরা ভয় পায়। ব্রিজের দরজা খুলে ভেতরে ঢুকতেই সবাই সামান্য সোজা হয়ে দাঁড়ায়, কেউ কিছু না বললেও একটা নীরব সম্মান ছড়িয়ে পড়ে ঘরে। তিনি সামনে গিয়ে দাঁড়ান কন্ট্রোল প্যানেলের সামনে। রাডারের স্ক্রিনে সাগরের ঢেউয়ের মতো ভেসে উঠছে অদ্ভুত কিছু সিগন্যাল। সেকেন্ড ইনসাইড সেই সিগন্যালের বিষয়ে কথা বলছে লেফটেন্যান্ট আরাফাত রহমানের সাথে। ফিরে আসাতেই একটি খবর পেল তাসফিন। লেফটেন্যান্ট নাইম ইসলাম সৌহার্দের গতিবিধি পর্যবেক্ষণ করে যা যা জানতে পেরেছে সবটাই বলেছে তাকে। তাসফিন আপাতত বলেছে, যেদিন জাহাজ যাবে সেদিন তারা হাতে না হাতে ধরবে তাদের। সমুদ্রের রাজপুত্র তারা, সমুদ্রে রাজস্ব করাই তাদের কাজ। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। পরনে কালো রঙের সালোয়ার স্যুট, সাথে মুখে মাস্ক পরে ফারাহ আর ঝুমুর দুজনেই বেরিয়েছে। উদ্দেশ্য হচ্ছে স্নেহার বাড়ি, মানে আরিয়ানের বাড়ি। আরিয়ান যেহেতু ছুটিতে আছে, সেই হিসেবে তাদের জনকে এখন পাওয়া যাবে। আরিয়ান জরুরি অবস্থায় ফের ছুটি নিয়েছে। সবটা তাসফিন অনেক কষ্টে ম্যানেজ করেছে। উমম আপু, ওদের জন্য কিছু নেব না? ঝুমুর এটাই ভেবে চলেছে এতক্ষণ ধরে। কি নেওয়া যায় তাদের জন্য? সেটাই ভাবছি ছোট ভাবিজি। কি নেওয়া যায় বলো তো? ফারাহ আশেপাশে তাকালো। সামনেই মার্কেট, সেখান থেকে যদি জনের জন্য শপিং করে তাহলে কেমন হবে? অবশ্য স্নেহা ভীষণ ভালোবাসে শপিং করতে। আপু চলো শপিং করে নিয়ে যাই, এমনিতেও স্নেহা ভীষণ পছন্দ করে শপিং করতে। ঝুমুর অমত করল না। জনে মিলে শপিং করল। টুকটাক আরও অনেক কিছু গিফট নিয়ে গেল স্নেহার বাড়িতে। সকাল সকাল তাদের দেখে একটু চমকে যায় আরিয়ান। আরে বাস, ভাবি আর ঝুমুর দুজনেই একসাথে। ঝুমুর মুচকি হাসি উপহার দিল। হ্যাঁ ভাইয়া আমরা। ফারাহ চঞ্চল বালিকার ন্যায় বলল। হ্যাঁ ভাইয়া, আমরা চলেই এলাম। তাছাড়া তুমি আমার বোনকে কেমন রেখেছ জানতে হবে না? বলতে পারো তদারকি করতে এসেছি। উচ্চ স্বরে হেসে ফেলল আরিয়ান। আচ্ছা বাবা এসো, বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, ভেতরে এসেই তদারকি করো। তিনজন ভেতরে প্রবেশ করল। স্নেহা কিচেনে ছিল। আরিয়ান বলেছিল রান্নার প্রয়োজন নেই, কিন্তু সারাদিন টইটি করে ঘুরে বেড়ানো মেয়েটা রাঁধতে চাইল। আরিয়ান আর মানা করেনি। বসার ঘরে কথার শব্দে বেরিয়ে এলো সে। পরনে গাঢ় নীল রঙের শাড়িটা। ঝুমুর, ফারাহ জনেই স্নেহাকে দেখে আশ্চর্য হয়। ফারাহ পল্লব ঝাপটায় বার কয়েক। স্নেহাকে যে শাড়িতে এতটা সুন্দর দেখায়। তোমরা কখন এলে? ফারাহ ঝট করে গিয়ে জড়িয়ে ধরে স্নেহাকে। দীর্ঘ দুদিন পর তাদের দেখা হলো। আনন্দে আত্মহারা ফারাহ গালে হাত রেখে বলল, মাশাআল্লাহ স্নেহা, তোকে কত কিউট লাগছে। পুরোই নায়িকা। সহসা হেসে ফেলল স্নেহা। ঈষৎ লাজ নিয়ে ফেরে তাকায় আরিয়ানের দিক পানে। হাস্যোজ্জ্বল মুখে তার দিকেই তাকিয়ে ছিল সে। ঝুমুর একে একে সবগুলো প্যাকেট দেখাতে লাগল। এই যে এগুলো তোমাদের জন্য। আরিয়ান ভাইয়া নিশ্চয়ই তোমাকে কিছু দেয়নি, আনরোমান্টিক মানুষ। পিট চোখ করে তাকালো আরিয়ান। স্নেহা মৃদু স্বরে বলল, তোমরা বসো, আমি নাস্তা রেডি করি। ঝুমুর চটজলদি বলল, দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। একা পারবে না স্নেহা। ঝুমুর গুটি গুটি পায়ে এগিয়ে গেল, হেল্প করে স্নেহাকে। ফারাহ আনন্দিত হয়ে এগিয়ে গেল আরিয়ানের দিকে। ভাইয়া, স্নেহার জন্য দারুণ একটা শাড়ি নিয়েছি। তুমি উইটা ওকে দিবে? ঠিক আছে, তাহলে অনেক খুশি হবে। মাথা চুলকে হাসল আরিয়ান। আমার মিষ্টি ভাবি যান, আমি যে অলরেডি আপনার বোনের জন্য অহরহ গিফট এবং শাড়ি এনে ফেলেছি। চোখ দুটো বড় বড় হয়ে এলো ফারার। সত্যি? জি, এসো দেখাই। ফারাহকে নিয়ে গিয়ে একে একে সবগুলো জিনিস দেখাতে লাগল। হলুদ, লাল আর খয়েরি রঙের মধ্যে 3টে শাড়ি নিয়েছে তার জন্য। ফারাহ সবকিছু দেখে সত্যি আশ্চর্য হয়েছে। ভাইয়া, আপনি এত কিছু নিয়েছেন? সত্যি বলছি, আমি ভাবতে পারিনি। দারুণ হয়েছে সবকিছু, সত্যি বলছি। কিন্তু আমি যে এগুলো নিয়ে এলাম, আমি ভেবেছিলাম আপনি আপনার বন্ধুর মতো হবেন। শব্দ করে হেসে উঠল আরিয়ান। আহারে ভাবি, মন খারাপ করবেন নট। এগুলোও রাখবো, সমস্যা কই? হতাশ হলো ফারাহ। তার লেফটেন্যান্ট সাহেব যদি এত ভালোবাসা দিয়ে তার জন্য শাড়ি নিয়ে আসতো তাহলে ফারাহ কত না খুশি হতো।
আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। নবীন এসেছে ঢাকা কথাটি কেউ জানে না, শুধু ঝুমুর ব্যতীত। আজ হঠাৎ ফোন এলো, কোচিংয়ে ছিল ঝুমুর। হঠাৎ নবীনের কল পেয়ে কিঞ্চিত বিস্ময় প্রকাশ করল সে। ক্লাস শেষে বেরিয়ে এলো সে। নানা কথা বার্তা হচ্ছে আশেপাশে। নবীনকে ফের কল করল ঝুমুর। হ্যাঁ নবীন বলো। হুট করেই ব্যস্ত কণ্ঠে বলল সে। তোমার ভার্সিটির সামনে আছি, আসতে পারবে? হকচকিয়ে গেল ঝুমুর। নবীন ঢাকায় কথাটা শুনেই বুকের ভেতর ধুক করে উঠল তার। তুমি ঢাকায় নবীন? হ্যাঁ, তাড়াতাড়ি এসো। ঝুমুর অপেক্ষা করল না, দ্রুত কোচিং থেকে বেরিয়ে এলো। বড় রাস্তার মোড়ে এসে একটা অটোরিকশা ধরে। আজকে গাড়ি নিয়ে আসেনি, তাই অটোতে যেতে হবে তাকে। ভার্সিটির কাছাকাছি যেতেই নজরে এলো সফেদ রঙা শার্ট পরে দাঁড়িয়ে আছে নবীন। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দটি ভীষণভাবে কানে বাজছে ঝুমুরের। পা টিপে টিপে এগিয়ে গেল সে। নবীন, চিরচেনা কণ্ঠস্বর। ফিরে তাকালো নবীন। ঝুমুরকে দেখেই চমৎকার হাসল। বই পড়ুয়া ম্যাডাম, চলে এসেছ। কিঞ্চিত অবাক হলো ঝুমুর। নবীনের এখানে আসার কারণটা এখনো বুঝতে পারছে না সে। নবীন, তুমি এখানে সবাই জানে? না মানে হঠাৎ করে ঢাকায়? ঘাড় ফিরিয়ে ডানে বামে এক পলক দেখে নিল নবীন। চলো যাওয়া যাক। নবীন ঝুমুরের নরম হাতটি চেপে ধরে। নিজের সঙ্গে করে তাকে নিয়ে যেতে লাগল। ঝুমুর আশ্চর্য হচ্ছে। আরে আরে, কোথায় যাচ্ছি আমরা? আর তুমি ভার্সিটিতে এলে কেন, বাড়িতে না গিয়ে? চলো, এরপর দেখতে পাবে। ঝুমুর কিছু বলতে গিয়েও পারল না। নবীন ঝুমুরকে নিয়ে যেতে লাগল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বারান্দায় বসে মাহিরকে নিয়ে আড্ডা দিচ্ছেন রুবেনা শেখ। নূপুর ওর কাপড়গুলো গুছিয়ে রাখছে। সদ্য জ্বর থেকে উঠেছে ছেলেটা। জ্বরের কয়েকটা দিন কিভাবে যে পার করেছেন একমাত্র সেই জানে। আকাশ যেন অভিমানে মুখ ফিরিয়ে রেখেছে। তার চোখের পাতা ভারী কালচে মেঘে ঢেকে গেছে চারদিক। সূর্যের সোনালি হাসি আজ থেমে গেছে কোনো অজানা কষ্টে। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকে উঠছে, যেন ক্রোধের ঝলকানি। বাতাসে এক অদ্ভুত ভার, চুপচাপ, কিন্তু ভিতরে ভিতরে এক উন্মাদনা জমে উঠছে। মেঘের গহ্বরে সেধিয়ে থাকা বৃষ্টির দল এখন নামার অপেক্ষায়। গুড়ি গুড়ি বৃষ্টির প্রথম ফোঁটা যেন আকাশের গোপন কান্না। ধীরে ধীরে সে ফুপিয়ে কাঁদবে, আর চারপাশ সিক্ত হবে এক বিষণ্ণ ভালোবাসায়। পাতা নড়ে উঠবে, ছাদে টুপটাপ শব্দ, আর বাতাসে ভেসে বেরাবে এক অদ্ভুত শূন্যতা। নূপুর ব্যস্ত পায়ে ছাদের দিকে গেল। কাপড় মেলা আছে ওখানে, এখনই তুলতে হবে। ছাদে গিয়ে দ্রুত কাপড়গুলো তুলতে গিয়ে লক্ষ্য করে নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে নিহাল। নিহাল দেখে কিঞ্চিত চমকে উঠে সে। তাকিয়ে থাকতে পারল না। গুরুম গুরুম শব্দ তুলে বৃষ্টি হচ্ছে। নূপুর ত্রস্ত পায়ে ছাদ থেকে নেমে এলো। কিন্তু নিহাল এখানে কি করছে তা নিয়ে ভাবুক সে। এক রাশ দ্বিধা নিয়ে বসার ঘরের দিকে এগিয়ে গেল। আম্মু, নিহাল ভাইয়া এসেছে। নিহাল এসেছে বিষয়টি অবাক করছে না রুবেনা শেখকে। ছেলেটা নিজ কর্তব্য ঠিকই পালন করছে। রোজ রোজ এসেছে, একবার হলেও তাদেরকে দেখে না। তবে তা আর বেশি দিন নয়, তাকেও ফিরতে হবে সমুদ্রে। নূপুর, আমি মাহিরকে দেখছি, তুই বরং একটা ছাতা নিয়ে যা। কিছুটা অস্বস্তিতে পড়ে গেল নূপুর। সে যাবে? যদি নিহাল আবার অন্য কিছু ভাবে? তবে ভাবনার সম্ভাবনা নেই। এতগুলো বছরে একটি বারের জন্য খারাপ আচরণটুকু পর্যন্ত করেনি। তাহলে আজকে কেন করতে যাবে? দ্বিধা কাটিয়ে ছাতা তুলে নেয় নূপুর। একটি তার জন্য, অন্যটি নিহালের জন্য। ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল সে। ইতিমধ্যেই অনেকটা ভিজে গেছে নিহাল। হাতের সাহায্যে শার্ট ছেড়ে নেওয়ার বৃথা চেষ্টা করছে। নূপুরকে দেখে থমকে যায়। হাতটা থামে তৎক্ষণাৎ। জনের মধ্যে দু হাতের দূরত্ব হবে। নূপুর নত মস্তকে মৃদু স্বরে বলল, আম্মু বলছে ভেতরে আসতে, না হলে ভিজে যাবেন। নিহালের দিকে ছাতাটা বাড়িয়ে দিতেই তা সযত্নে নিয়ে নিল নিহাল। নূপুর এক মুহূর্ত অপেক্ষা করল না। উল্টো ঘুরে ভেতরের দিকে আসতে লাগল। প্রিয় মানুষটাকে কাছ থেকে দেখতে পেয়ে ভেতরে প্রচণ্ড শান্তি অনুভব করছে প্রেমিক পুরুষ। হয়তো ছুতে পারবে না, কিন্তু দূর থেকে ভালোবাসতে তো অবশ্যই পারবে।